সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1220তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রাণপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো খুলনার ছেলে খুলনার ভাই নাবিদ মুন্সির জীবনের এক ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল এক রাতে পুরো গ্রামকে জনশূন্য করে দেয় পরী। এক রাতে পুরো গ্রামকে মানব শূন্য করে দেয় এক পরী। এই গল্পটা আজ থেকে বহু 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 বৎসর আগের এক বাস্তব জীবনের গল্প। এত বছর আগের যে এটা আপনার যে সময় তো হচ্ছে আমাদের দেশে রাজারা শাসন করত, মানে রাজাদের শাসন আমল যখন ছিল সেই সময়কার গল্প। এবং আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন রাখতে পারে যে আপন ভাই সেই আবিদ মুন্সি কি এখনও বেঁচে আছে? এই গল্পটাই তার মূল রহস্য। পুরোটা গল্প শুনলেই আপনি বুঝতে পারবেন যে আবিদ মুন্সি কার মাধ্যমে বেঁচে আছে। যেহেতু গল্পটা অনেক দিন আগের একটা গল্প এবং এই ধরনের গল্প আমি আগে কখনো রেকর্ড করিনি, যার জন্য আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত খুলনার ভাই আবিদ মুন্সির জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আবিদ মুন্সিকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবিদ মুন্সি, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 4টা ভাই সহ ছোট 3টা বোন। আমরা টোটাল 5 ভাই 3 বোন। আমাদের পরিবারটা খুলনা শহরের অনেক দূরে, খুলনা শহরের অদূরে সুন্দরবন ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা ছিলেন একজন মুন্সি সহ মাওলানা। আমার বাবা একজন দিনদার আলেম মানুষ ছিলেন। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের, যে সময়টাতে মানুষে ছিল না এত বিদ্বেষ, এত অভাব অনটন ছিল না। এক পরিবারে রান্না করলে আরও 8-10 পরিবারের মানুষ এসে একসাথে খাবার খেত। রাতের বেলায় এমনও হতো যে পুরো গ্রামের মানুষ এক বাড়িতে এসে ঘুমাতো। মানুষে পারস্পরিক ছিল অনেক প্রেম আর ভালোবাসা। সেই সময় থেকে আমার গল্পটা শুরু এবং তখন থেকে আমি আস্তে আস্তে করে বড় হই। আমাদের দেশ তখন অতটা সভ্যতায় আসেনি, তখন আমরা পাকিস্তান পিরিয়ডেই থাকতেছিলাম। ওই মুহূর্তে আমরা তখন আছি এবং সেই মুহূর্তে আস্তে আস্তে করে আমি তখন বড় হচ্ছিলাম। আমি যখন বড় হই, আমাদের এলাকাতে অনেক মানুষ হচ্ছে এখনকার সময়ে বলতো চাঁদা, যে চাঁদা দেওয়া হতো, মানে আমাদের যেই রাজা ছিল রাজাকে কর দেওয়া লাগতো এবং রাজা আমাদের যে ফসল হতো সেই ফসল থেকে ফসলের একটা অংশ রাজমহলে দিয়ে আসা লাগতো। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের গল্প, তাই হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হবে, তবে মনোযোগ দিয়ে শুনলে সব বুঝতে পারবেন। তো সেই সময় হয়তো রাজারা কী করতো, প্রতিটা গ্রামে গ্রামে আসতো যখন আপনার ধান কাটা হতো। এবং ধান কাটা হলে প্রতি ফসলে আপনি কত বিঘা জমি করেছেন ওই অত বিঘার উপরে হিসাব করে আপনাকে রাজপ্রাসাদে, মানে রাজমহলে আপনার ওই ফসল দিয়ে আসা লাগতো। রাজার সৈন্য সমন্তনরা এসে তারা এই ফসলগুলো নিয়ে যেত এবং যারা ফসল দিতে চাইতো না, যারা দিতে দ্বিমত পোষণ করতো, রাজার লোকজন তাদেরকে এসে বেদম পিটাতেন, তাদেরকে মারতেন এবং তাদের উপরে অমানুষিক নির্যাতন করতেন। এমন করে রাজার ওই অত্যাচারের মাঝে আমাদের দিনগুলো কাটতে থাকে। আমাদের এলাকায় যিনি রাজা ছিলেন তিনি ছিলেন একজন হিন্দু সম্প্রদায়ের রাজা। তিনি একজন হিন্দু ছিলেন এবং তিনার ওই রাজপ্রাসাদ ছিল বিশাল বড়, অনেক বড় রাজপ্রাসাদ এবং সেই রাজপ্রাসাদে বসেই তিনি এমন ধরনের কাজগুলো করে বেড়াতেন। তার উপরে কথা বলার ক্ষমতা কারোই ছিল না। উনি যখন যেটা বলতো সেটাই মনে হতো যেন সবাইকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। রাজার হুকুম পালন না করতে হলে, রাজার হুকুম পালন না করলে আপনাকে মৃত্যুর স্বাদও ভোগ করতে হবে, এমনও নিয়ম, এমনও কানুন রাজার মাঝে করা আছে। এরকম করে রাজপ্রাসাদে প্রতি বছরে আমরা তখন আমাদের ধন সম্পদের একটা অংশ রাজার প্রাসাদে তখন দিয়ে দিতাম। আমি তখন পেশায় ছিলাম কৃষক, আমি কৃষিকাজ করতাম। আমার আব্বার আবাদি জমি ছিল, ওই জমিতে আমি আবাদ করতাম এবং এগুলো করে রাজপ্রাসাদে আমি তখন ধন সম্পদ দিয়ে যেতাম। এরকম করতে করতে আস্তে আস্তে করে আমি মোটামুটি অনেকটা বড় হই। আমার বয়স তখন প্রায় 20 থেকে 21 বৎসরের কাছাকাছি।
ওই বয়সে আমি তখন একেবারে টাগরা জওয়ান। বিভিন্ন জায়গায় আমাদের ওই সময়টিতে হুর খেলা হতো। আপনারা হয়তো অনেকে এখন এই খেলা বুঝবে না। হুর খেলা হতো এবং মোরগের খেলা হতো। আমরা অনেকে মোরগ নিয়ে যেতাম, বড় বড় মোরগ, এবং মোরগে মোরগে লড়াই হতো, আমরা মোরগ ছেড়ে দিতাম। হুর খেলা হতো এবং সাঁতার খেলা হতো। সাঁতরিয়ে খালের এক পার থেকে অন্য পারে যাওয়া হতো। আমাদের ওই সময়টা অনেক রোমান্টিক ছিল, অনেক ভালোবাসা ছিল। হিংসা বিদ্বেষ খুব বেশি একটা মানুষের ছিল না। এবং এরকম করতে করতেই একটা সময় হলো কি, এক বাড়িতে আমরা কাজের সন্ধানে যাই। কাজের সন্ধানে বলতে হুর খেলা দেওয়ার জন্য যাই। হুর খেলা দিই ওই বাড়িতে, এবং হুর খেলা দেওয়ার পরে অনেক রাত হয়ে যায়, এবং রাত হয়ে যাওয়ার পরে আমরা যার বাড়িতে হুর খেলা দিই, যে বাড়ির মধ্যে থাকি, ওই বাড়ির লোকে হচ্ছে আমাদেরকে দাওয়াত দেয়। আমাদেরকে বলে রাতের বেলায় ওনার বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। তো এই বলে আমরা তখন রাতের বেলায় ওনার বাড়িতে খাওয়া দাওয়া করি। হুর খেলা শেষ হয় রাত 11টা থেকে 12টার মাঝে। ওই সময়টা আসলে আপনার ঘড়ির এত বেশি প্রচলন ছিল না, মানুষের হাতে হাতে ঘড়ি ছিল না, আর মোবাইল তো তখনকার আমলে স্বপ্নের মতো একটা বিষয়। তো তখন আমরা বেশিরভাগই হচ্ছে সময় নির্ধারণ করতাম আকাশের দিকে তাকিয়ে। আকাশের চাঁদ তারা দেখে আমরা সময় নির্ধারণ করতাম কখন কয়টা বাজে, এবং এরকমভাবে আকাশের তারা মাধ্যমে সময় নির্ধারণ করা হতো। তো এমন করে যে বাড়িতে আমরা তখন রাতের বেলায় খেলাধুলা করলাম, ওই বাড়িতে রাতে তখন খাবার খাইলাম। খাবার খাওয়ার পরে আমার এক বন্ধু, আমরা যার সাথে যাই, ওর হচ্ছে প্রচুর পরিমাণের বমি হচ্ছে। এত বমি হচ্ছে যে ওরে এই মুহূর্তে রাতের বেলায় নিয়ে যাওয়া বড্ড কঠিন। সে সময় রিক্সা বা অন্য গাড়ির যাতায়াত ব্যবস্থা অতটা ভালো ছিল না। বেশিরভাগই মানুষ মাইলের পর মাইল পায়ে হেঁটে পাড়ি দিত, পায়ে হেঁটে যেত। ওভাবেই হচ্ছে কোনো আপনার ভালো যানবাহনের ব্যবস্থা ছিল না বললেই আপনার চলে। এরকম করেই তখন ধরেন সময়গুলো কাটতেছে। আমি তখন এইভাবেই তখন ওই বাড়িতে, তখন বাড়ির যিনি মালিক ছিল তিনি বলল যে এই লোকের যেহেতু এরকম অসুস্থ, ওদের হুর খেলার সময় মনে হয় পেটে কোনোভাবে আঘাত খাইছে, এবং খাওয়ার পরে সব বমি হয়ে বেরিয়ে যাচ্ছে। পরে উনি বললো, একটা কাজ করেন, যেহেতু আপনাদের লোকটার এরকম অসুস্থতা ভাবে ওনাকে নিয়ে যাওয়ার প্রয়োজন নাই, আজকে রাতে আপনি আমাদের বাড়িতে থেকে যান, আমাদের ঘরে থাকেন, এটা বলে। তো আমি যখন বললাম যে বলে আমাদের বাড়িতে আজকে থেকে যান, পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো কী আর করা, রাতও বেশি হয়ে গেছে, পায়ে হেঁটে যাওয়াটা অনেক কঠিন হবে, এবং ওরও যেহেতু শারীরিক অবস্থা ভালো না, তাহলে আমরা রাতটা এই বাড়িতেই থেকে যাই, রাতটা এই বাড়িতে কাটিয়ে দিই। এইটা চিন্তা ভাবনা করেই তখন আমরা রাতের বেলায় এই বাড়িতে থেকে গেলাম। এবং থেকে যাওয়ার পরে রাত্র প্রায় অনেক হয়ে গেছে, আমরা মোটামুটি শুয়ে পড়ছি। ওই মুহূর্তে উঠানের মধ্যে কেমন জানি মেয়েদের কণ্ঠ শোনা যাচ্ছে, এবং মনে হচ্ছে কেউ খেলাধুলা করতেছে এরকম। ওই দিন কিন্তু আকাশে একেবারে ঝলমল আকারের বড় একটা চাঁদ ছিল, এবং চাঁদের কিরণে পুরো এলাকা আলোকসজ্জিত ছিল। এই অবস্থার মধ্যে আমি যখন উঠানের মধ্যে মেয়েদের কথা বলার শব্দ পাচ্ছিলাম, তখন আমার ভিতরে একটা কৌতূহল জাগলো যে কিরে, এই বাড়িটার মধ্যে এরকম মেয়েদের কণ্ঠ সুর পাচ্ছি, এরকম মেয়েদের পাওয়া যাচ্ছে, তা কে এই মেয়েটা, একটু দেখি। এবং এটা দেখার পরে আমি তখন মোটামুটি একটু আড়ি পেতে তাকিয়ে দেখলাম যে একটা মেয়ে নাচতেছে, ওর মতো করে নাচানাচি করতেছে, এবং তার আশেপাশে অনেকগুলো মেয়েরা এটা খুব মজা করে দেখতেছে। সবাই এটা খুব মজা করে দেখতেছে, আনন্দ ফুর্তি করতেছে, এবং ও খুব নাচানাচি করতেছে, এরকম ঘুঙুর পায়ে নাচতেছে। তো এইটা দেখার পরে আমার কাছে খুব ভালো লাগলো। চাঁদের আলোতে জানালার ফাঁকি দিয়ে আমি মেয়েটাকে দেখতেছিলাম। মেয়েটাও ভাই অনেক সুন্দর ছিল, এতটাই রূপবতী ছিল যা বলার মতো না, খুবই সুন্দরী ছিল। এবং সুন্দরী থাকার পরে আমার তখন এই মেয়েটাকে খুব মনে ধরে গেল। সেই সময়টা তো আসলে আপনার প্রেম ভালোবাসা ওই এক দেখাই হতো, একটা মেয়েকে কোনোভাবে দেখলেই প্রেম হতো। আমরা তো এখন ভালোবাসার কথা হোয়াটসঅ্যাপে বলে ফেলি, বাট সেই সময় আমাদের হোয়াটসঅ্যাপ ছিল না। তো মেয়েটারে দেখলাম, দেখার পরে রাতটা ওখানে কাটিয়ে দিলাম। সকালবেলা ওই বাড়ি থেকে চলে আসবো, বাড়ির যিনি মালিক ওনার কাছ থেকে বিদায় নিয়ে কথাবার্তা বলে আমরা তখন ওই পাড়া থেকে চলে আসবো আমাদের পাড়ার উদ্দেশ্যে। তো যেতে যেতে আমি আমার ওই যে যারা গেল ওদেরকে বলতেছি, আরে বেটা তোরা কি দেখছিস, এমন একটা মেয়ে রাতের বেলায় ঘুঙুর পায়ে উঠানে নাচানাচি করতেছিল, মেয়েটা অনেক সুন্দর, এইটা বলি। তো ওরা আমারে বলে না আমরা দেখিনি, ওরা সবাই ঘুমিয়ে গেছিল। এখন বাড়িতে আসার পরে আমার দাদি আমারে বারবার বলে, এই যে তোর বয়স হয়েছে, বিয়ে করবি না, তোরে বিয়ে করামো, তোরা একটা সুন্দর পরীর মতো মেয়ে নিয়ে আসবো, ওই মেয়ে নিয়ে আমরা খুব মজা করবো, খুব মাস্তি করবো, এরকম করে দাদি আমার সাথে দুষ্টামি করে। এবং দাদির দুষ্টামি করতে করতে আমি দাদিরে বললাম, দাদি মেয়ে একটা পছন্দ হয়েছে, যদি তোমরা বিয়ে করাও। পরে দাদি আমারে বলে, মেয়ে পছন্দ হয়েছে তা কোন জায়গায়? আমি বললাম যে অমুক গ্রামের অমুকের মেয়ে। ওই বেটার নাম বললাম যে অমুক বেটার মেয়ে, এখন অমুক বেটার মেয়ে আমার পছন্দ হয়েছে। পরে দাদি আমারে বলে, আচ্ছা ঠিক আছে, তাই আমরা খবর লাগাবো, যদি হয় আমরা খবর লাগাবো, ওই বাড়াতে তোর বিয়ে করে আনবো।
আমি তো বললাম আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে। পরে দাদি যেটা করলো, ওই পাড়াতে খোঁজ লাগাইলো, মানে ওই পাড়াতে খবর লাগাইলো, এবং ওই পাড়াতে খবর লাগানোর পরে ওই মেয়ের যে পরিবার ছিল, মেয়ের পরিবারের সাথে কথা বলে এবং কথা বলে জানতে পারে মেয়ের আজ 6 বোন, এবং 6 বোনের মাঝে 3 জনের যুবতী, মানে 3 জনেরই বিয়ের বয়স হয়েছে এরকম। তো এখন কোন মেয়ে আমার পছন্দ হয়েছে এটা তো আর মানে তারা বলতে পারতেছে না। পরে দাদি আমার জানালে এমন এমন ওই বেটার মেয়ে তো 3টা একেবারে যুবতী, এবং 3টার মধ্যে কোনটা তোর পছন্দ হয়েছে অ্যান্ড মেয়ে কোনটা। তখন আমি চিন্তা করলাম মেয়ে কোনটা, আমি তো মেয়ে তো আমি ওভাবে দেখছি ঠিক আছে, বাট 3 বোন তো আচ্ছা ঠিক আছে আমি মেয়ে দেখতে যাব। পরে দাদির সাথে আরেকদিন কথাবার্তা বলতে বলতে আবার ওই সময়তে দাদা দাদিরেই কিন্তু বিয়ে শাদিগুলো পড়াইতো, বেশিরভাগ ক্ষেত্রে দাদা দাদিরেই হচ্ছে নাতিদের বিয়ে পড়াতো। তাই আমার দাদি তখন করলো কি, মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বলে একটা দিন ঠিক করলো। তো ওই দিনে আমি তখন দাদির সাথে ওই বাড়িতে গেছি। আসলে মেয়ে দেখার জন্য যাইনি, কারণ হচ্ছে এমনি দাদির সাথে গেছি, মেয়ের পরিবারে এমনিই গেছি। পরে দাদি আমাকে নিয়ে গেল, দাদির সাথে গেলাম। যাওয়ার পরে দাদি আমাকে একটা একটা করে 3টা মেয়েরে দেখাইলো। এখন ওই 3টার চেহারায় আমার কাছে একরকম লাগে, মানে 3টা মেয়েরে যে দেখলাম এবং 3টার চেহারায় আমার কাছে একই রকম মনে হয়। এবং মনে হওয়ার পরে আমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসছে এটা। আমি বললাম যে আচ্ছা তোমাদের 3 জনের মাঝে সবচেয়ে ভালো নাচতে পারে কে, মানে নৃত্যটা ভালো পারে কে। পরে বললো সবচেয়ে ছোট যে বোনটা আছে, মানে 3টার মাঝে সবচেয়ে ছোট যেটা, ওর নাম হচ্ছে মুমিনা খাতুন। বলে এই মুমিনা খাতুন অনেক ভালো নাচ করতে পারে, ও ভালো গীতও গাইতে পারে, ভালো নাচতেও পারে। এইটা বলার পরে আমি তখন দাদির ইশারা দিলাম, দাদি এই মুমিনা খাতুনে। দাদি তখন আমার বলে ঠিক আছে তুই বাড়িতে চলে যা, আমি আজকে রাতটা এখানে থাকি এবং কালকে সকালে তুই আমারে নিতে আসিস। দাদি আমার এটা বললো। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ভালো, তাহলে তুমি রাতে এখানে থাকো, থেকে মেয়ের বাবার সাথে কথাবার্তা সব কিছু পাকাপোক্ত করো। আমি মেয়ে 3 নাম্বার যেটা ওই মমিনা বেগম, ওই মমিনা খাতুন, ওই মমিনা খাতুনটা আমি বিয়ে করব। তাইলে তুই এটার সাথেই হচ্ছে কথাবার্তা এই বলে রাখো। এই বলার পরে দাদি আমারে বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটার সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে রাখবো। দাদির সাথে এইভাবে কথাবার্তা সম্পূর্ণ করে আমি তখন বাড়িতে চলে আসি। আমার মাথায় তো ভাইও তখন অনেক খুশি যে কালকে সকালে দাদি সব কিছু ঠিকঠাক করে আসবে, এরপরে আমি মমিনা খাতুনকে বিয়ে করে আমার ঘরে বউ বানিয়ে নিয়ে আসবো। ওই সময়টাতে ধরুন হুরখেলা খেলতাম, তো আমি কিন্তু আমাদের এলাকাতে সবচেয়ে লম্বা এবং সুঠাম দেহের অধিকারী একজন লোক ছিলাম। তো এরপরে যেটা হইলো, পরের দিন দাদিরে আমি আনতে যাব। তো কোন একটা কারণে জানি আমি কোন একটা কাজে আটকায়া যাই, মানে দাদিরে আনতে যাইতে পারি নাই। এবং দাদিকে আনতে না যাওয়ার পরে দাদি তখন একাই চলে আসে বাড়িতে। দুপুরবেলা আমি আইসা ডুব দিয়া আমার মায়েরে বললাম যে মা গো, আমি দাদিরে আনতে যাব। তাই মা আমারে বলে তুই কি দাদিরে আনতে যাবি, তোর দাদি তো বাড়িতে চলে আসছে। মানে কী বলো দাদি চলে আসছে? পরে আমি দাদিরে যেয়ে দেখেছি দাদি পান চিপাইতে আছে। পরে দাদিরে যেয়ে বললাম যে দাদি আমি তো তোমার আনতে যাইতাম, তা তুমি একাই চলে আসলা, ঘটনা কি? দাদি আমারে বলে আমি চলে আসছি, আমার মন ভালো ছিল না এই জন্য। আমি বললাম কী ব্যাপার, মন ভালো ছিল না কেন? তুমি তোমার নাতিরে বিয়ে করানোর জন্য নাতি বউ দেখতে গেলা, তো তোমার মন ভালো হবে না কেন, কী হয়েছে? দাদি আমারে বলে ওই বেটার মেয়ে তো 3টে আছে, 3টার মধ্যে একেবারে বড় যেটা তুই এটারে বিয়ে কর। দাদি আমারে বলে। আমি বললাম দাদি মেয়ে পছন্দ করলাম, বেটার মেয়ে একদম ছোট যেটা এটা, তা তুমি আমারে বলতেছো বড়টা বিয়ে করার জন্য, আমি তো বড়টা বিয়ে করব না। দাদি আমারে বলে আরে বেকুব, এই লোকের মেয়ে 2টা বাদ দিয়া তা 3 নাম্বার মেয়ের বিয়ে কি এই লোকে দিবে? এটা কি তোর মনে হয়? আমিও তো তখন জিনিসটা আমার মাথায় ছিল না, আমি তোরা তখন বলতে পারি নাই, আমিও তো নিজে তখন বুঝতে পারি নাই। কিন্তু বিষয়টা এখন এরকম এসে দাঁড়ালো যে আমার তো মনে হয় না যে এই লোকে 2 মেয়ে রাইখা 3 নাম্বার মেয়েটারও তোর কাছে বিয়ে দিবে। আমি তখন বললাম দাদি আমার মেয়ে পছন্দ হয়েছে 3 নাম্বারটা, আমি দাদি 2 নাম্বার মেয়েটার বিয়ে করব না, আরে 1 নাম্বারটারে বিয়ে করব না। দাদি পরে আমারে বলতেছে না ওরা 3 নাম্বার মেয়েরে তাদের ওই 2 মেয়ে রাইখে এটারে বিয়ে দেবে না, আমাকে মুখের উপরে মানা করে দিল। যখন আমার এটা বললো যে মুখের উপরে মানা করে দিল, আমার ভিতর তখন রাগ উঠে গেল যে মেয়েরে রাতের বেলা ডাকাতি করে নিয়ে আসবো, মানে এরকম কথা বলতেছি। দাদি আমারে বলে যে না না খবরদার, এরকম কোনো কিছু করা যাবে না। আমি তাদের বাড়িতে গেছি, তারা আমাকে মেহমানদারি করাইছে, আমাকে মেহমানের মতো সম্মান করেছে, আমাকে মেহমানের মতো তারা কাছে টেনে নিয়েছে, আমার সাথে এত মিষ্টি ব্যবহার করেছে, তাদের সাথে এরকম কোনো কিছু করা যাবে না। আমি তখন আমার দাদিরে বললাম আরে দাদি করা যাবে না কেন? তারা যদি তোমার সাথে দুর্ব্যবহার আর খারাপ ব্যবহার করতে পারে তো আমরা করলে সমস্যা কি? দাদি আমারে বলে আমি কোনো কুলাঙ্গার নাতি জন্ম দিই নাই যে আমার নাতি এরকম খারাপ হবে। এই সমস্ত কথাবার্তা বললে তুই আমার আর নানি বলে ডাকবি, আমার আর দাদি বলে ডাকবি না, আমি তোর সাথে আর এই বিষয়ে কথাই বলবো না। পরে দেখলাম যে বুড়ি মোটামুটি অনেকটা খেপে গেছে, মানে রেগেই গেল। এবার বুড়ি যখন রেগে গেল আমি তখন চিন্তা করতেছি এখন আমি করবোটা কি। বুড়ি তো রেগে গেছে, বুড়ি আর আমার সাথে কথা বলে না। যে আমি উঠে আনার কথা বলছি, কিডন্যাপ করে নিয়ে আসার কথা বলছি,
এবার আমি আস্তে আস্তে ওই পাড়ার মধ্যে 1 দিন 2 দিন 3 দিন করে যাতায়াত করতে শুরু করি। এখন তো ধরেন আপনার মানে একটা পাড়া থেকে আরেকটা পাড়াতে গেতে অনেক সমস্যা হইতো। তখন আমাদের জনসংখ্যা ছিল কম, মানে মানুষের বসতি অনেক কম ছিল। আমরা এই পাড়া থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে ওই পাড়া ঘোরাফেরা করতে পারতাম। পরে ওই পাড়াতে আমি একদিন কী করলাম, মাঝে মাঝে যাই। যেতে যেতে একদিন হাটখোলার উপরে, মানে হাটখোলা বলতে আপনার হাটের উপরে এই মেয়েটার সাথে মানে মুমিনা খাতুনের সাথে আমার দেখা হয়ে যায়। এবং দেখা হয়ে গেলে ওই সময় কিন্তু আমি কিন্তু চিঠি লিখতে পারতাম না, এটা সত্যি কথা। এই যে আমি কিন্তু চিঠি লিখতে পারতাম না, মানে আমি কিন্তু পড়াশোনা পারতাম না। পরে ওর সাথে কথাবার্তা বলি ওইখানে বাজারের পাশে। পরে কথাবার্তা বলার পর ও তখন চলে গিয়া পরে ও তখন বিয়ে বসতে আমাকে বিয়ে করতে রাজি হয়। ওদের বাড়ির আরেকটা মহিলাকে দিয়ে আমি তখন প্রস্তাব পাঠাই। ওই মহিলার সাথে কথাবার্তা বলবো, তখন আমার বিয়ে করার জন্য রাজি হয়। আমি যে ওদের বাড়িতে গেছি, আমারে দেখছে এমন এমন। পরে আমি দাদিরে পাঠালাম যে ও দাদি তুমি যাও, তুমি গিয়া যেমনে পারো এটারে দাদি তুমি নিয়ে আসো। এই দাদির হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছি, না দাদি বলে আমি কেমনে যাব, কি করব, এই সেই এমন এমন কথাবার্তা বলার পরে দাদি তখন ওই বাড়িতে আবারও যায়। যে দাদি বলে আমার নাতিরে আমি অন্য কোথাও বিয়ে করাবো, তোমাদের পরিবারে বিয়ে করাবো না, তোমাদের পরিবারে বিয়ে করাবো না, আমি অন্য কোথাও বিয়ে করাবো। তো আমার মানে এরাও বলতেছে আচ্ছা ঠিক আছে, তাই অন্য কোথাও বিয়ে করান, আমার 3 নাম্বার নাতিনটে বিয়ে দিব না। এই কথা বলে দাদি একদিন হঠাৎ করে বলে বসলো, মানে এভাবে মাঝে মাঝে যাইতো, মাঝে মাঝে যাইতে আসতো। মাসখানিক পরে দাদি ওই মুমিনার বাবারে বলে বসলো যে আপনার 3 মেয়েরে আমি নিয়ে যাব আমার বাড়িতে। তো ওই মুমিনার বাবা বলতেছে যে 3 মেয়েরা আপনি কেন নিয়ে যাবেন? বলে নিয়ে যাব, আমার 3 নাতিনকে আমি নিয়ে যাব। এই কথা বলে দাদি একদিন ওই 3 নাতিনকে নায়ুর নিয়ে আসে। মানে নায়ুর ওই সময়কার ভাষায় এখন মানে মেহমান হিসাবে নিয়ে আসে। তো নায়ুর নিয়ে আসার পরে ওই 3 নাতিনে তখন এইখানে ঘুরতেছে ফিরতেছে। দাদি তখন ফট করে রাত 8টার দিকে আপনার কাজী ডাক দিছে। রাত 8টার দিকে কাজী ডাইকা দাদি করলো কি গোপনে ওই যে ওনার ছোটো নাতিন যেটা ওই বেটা ছোটো মেয়ে মুমিনা খাতুন, এই মুমিনা খাতুনকে আমাকে বিয়ে করাই দিছে। তাই বাকি যে বড় 2টা আছে, বড় 2টা বলতেছে ও কই। তা বড় 2টারে দাদি এমনি ঘুরেয়া মুমিনার সাথে আমার বিয়ে দিয়া ওই রাতের মধ্যেই মুমিনার সাথে আমার বাসর ঘরে রেডি করে ফেলছে। তাই বড় বোন যে 2টা আছে, এই 2টা তখন খেপে গেল যে এটা কি হইলো, আপনি আমাদেরকে মেহমান হিসেবে নিয়ে আসছেন আপনার বাড়িতে, এখন মেহমান হিসেবে আইসা আপনার নাতির কাছে আমার ছোটো বোনকে আপনি বিয়ে দিয়ে দিছেন, এটা কোনো কথা না, আমরা আমার বাবার কাছে বলবো। তো ওই সময় তার মোবাইল ফোন নাই এবং কোনো খোঁজ খবরও দিতে পারে না। রাতে আমার মুমিনার সাথে বাসর হয়ে গেল। সকালবেলা ওর বড় বোন 2টা তখন রাগ করে বাড়ি থেকে চলে গেছে, গিয়ে তার বাবারে খবর দিছে। বিকেলের মধ্যে তার বাবা আমাদের বাড়িতে হাজির। আমাদের বাড়িতে এসে অনেক হুমকি ধুমকি দিতেছে, অনেক ধমকাধমকি করতেছে যে আমরা এটা কীভাবে করলাম, আমাদের এত বড় সাহস হলো কেন, হলো কীভাবে যে আমরা ওনার মেয়েরই বিয়ে করাই নিয়ে আসছি এবং এটা আমরা মানে ওনার মেয়ের আমরা বিয়ে করাই ফেলছি, এটা ওইটা। পরে দাদি বলতেছে দেখো, জন্ম মৃত্যু বিয়ে 3টেই হচ্ছে আল্লাহর হাতে। এখন আল্লাহ সম্ভবত আমার নাতির সাথে তোমার ওই ছোটো মেয়ের আল্লাহ মিল দিয়ে রাখছে, এখন এটা কি করবা, যেহেতু হয়ে গেছে। তো মুমিনের বয়সও তখন অত বেশি না, মোটামুটি কমই। পরে আমার দাদি বলতেছে যে না, ওরা বলতেছে যে না, এটা আমরা মেনে নিব না, এটা আমরা কোনোভাবেই মানবো না, এটা হতে পারে না, এটা কিভাবে সম্ভব, এটা সম্ভব কেমনে, এটা কিভাবে সম্ভব। পরে এই লোকে হুমকি দুমকি মানে ধমকাধমকি করা কথাবার্তা বলে। পরে দাদি আস্তে আস্তে ওই লোকটাকে ম্যানেজ করে ফেলে। এরপরে যাই হোক আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে এই মুমিনার সাথে আমার বিয়ের সব কিছু ঠিকঠাক হয়ে মানে বিয়ে শাদী হয়ে সংসার হচ্ছে। তো এই সংসার হইতেছে প্রায় 8 থেকে 9 মাসের মতো মুমিনার ঘরে কোনো সন্তানাদি হয় না। এবং সন্তানাদি কেন হয় না এটাও বুঝি না। বিভিন্ন কবিরাজ ডাক্তার, ওই সময় তো আসলে ডাক্তারি কোনো ব্যবস্থা ছিলই না, সবই ছিল কবিরাজ। বিভিন্ন জায়গা থেকে কবিরাজ আসতো এবং কবিরাজরা ঢুকে দেখতো, ওই সময় ডাক্তারি নাই। আর সেই সময়তে আপনার ওই যে জিন ভূত এগুলোর উপরে মানুষের বিশ্বাসতা ছিল, মানুষ এগুলোর উপরে বিশ্বাস করেছিল। তার একটা পর্যায়ে হইল কি, দাদি আমারে বলতেছে যে এরকম করে হঠাৎ করে ওই রাজার বান্ডর থেকে ঢোল পিটানো হয়েছে যে নৃত্যের অনুষ্ঠান হবে, মানে নাচের অনুষ্ঠান হবে। রাজার বাড়ির সামনে প্রজারা নাচবে এবং যে নাচানাচি করে প্রথম স্থান অধিকার করবে, সে রাজার কাছ থেকে মেডেল নিয়ে আসবে এবং লক্ষ টাকা স্বর্ণের মেডেল, ওরকমভাবে রাজার কাছ থেকে স্বর্ণের মেডেল নিবে। এরকমভাবে হচ্ছে এলাকাতে ঢোল পিটাই দেওয়া হয়েছে। এখন এলাকার এই ঢোল পিটানো আমার মুমিনা বউয়ের কানে গেছে, মানে আমার বউ এটা শুনেই আমারে দৌড়ছে, আমি রাজার বাড়িতে নাচতে যাব, আমি রাজার বাড়িতে নৃত্যের অনুষ্ঠান করতে যাব, তুমি আমার ওইখানে যাইতে দাও। পরে আমি বললাম যে না, রাজার বাড়িতে তুমি নৃত্যের অনুষ্ঠানে যেতে পারবা না, আমি তোমার এইভাবে যেতে দিতে পারি না, তুমি আমার বউ, তুমি কেমনে যাইবে ওই বাড়িতে নৃত্য অনুষ্ঠান করার জন্য, আমি তোমারে দিব না, ওইখানে অবিবাহিত মেয়েরা যায়, আমি বিবাহিত মেয়েরে দিব না। এই নিয়ে কথাবার্তা কাটাকাটি হইতেছে, আমি দিব না, ও বলতেছে যাবে, আমি দিব না, ও বলতেছে যাবে। এবারও দাদিরে ধরছে, ও
ও দাদি, তোমার কাছে অনুরোধ করি তুমি তোমার নাতিরে বুঝিয়া বলো না, আমি এত সুন্দর করে নৃত্য শিখছি, গীত গাইতে পারি, আমি ওখানে গিয়ে একটা নৃত্যের অনুষ্ঠান করবো, আমি প্রথম হবো, দেখবে আমি রাজার কাছ থেকে মেডেল আনবো। এবার দাদি এসে আমারে ধরছে, কিরে নাবিদ, এই তুই মানা করিস কেন? আমি বললাম যে না দাদি, এই যাইবো, এটা কি হয় না হয়, রাজারা কি ভালো মানুষ নাকি, ওদের সামনে নাচবে, এটা ভালো হবে না। দাদি আমার বলে কিচ্ছু হবে না, আচ্ছা আমি সহ যাবো। এই কথা বলার পরে তখন আমি কি করলাম, ঠিক আছে দাদি, যেহেতু আমাকে দাদি আবার কোনো কথা বললে আমি ফেলতে পারতাম না, মানে দাদির কথা আমি আমার বাবা মায়ের চেয়েও বেশি মানতাম। দাদি বলার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে দাদি, তাইলে চলো, তোমার কথাই সই এবং তোমার কথাই মানলাম, ঠিক আছে দাদি চলো। তো যেই দিন ধার্য করা হলো, মানে দিন ঠিক করা হলো, ওই দিনে তখন হচ্ছে মুমিনা, আমার দাদি, আমাদের পাড়ার আরও অনেক মেয়েরা তখন ওই রাজার বাড়িতে নৃত্যের অনুষ্ঠানে যায়, মানে নাচের অনুষ্ঠানে। এবং যাওয়ার পরে রাজা তখন তার রাজ সিংহাসনে বসে এবং বসার পরে সামনে একটা বিশাল জায়গা রাখে। এই জায়গাটার চারপাশ দিয়ে আবার ভালো করে আপনার রশি টাঙিয়ে দেয়, মানে রশি বেঁধে দেয়, যাতে ভিতরে কেউ আসতে না পারে। তখন প্রতিনিধিদের নাম ধরে এক এক করে ডাকা হয় এবং 6 নম্বরে আমার বউয়ের নাম ডাকা হয় যে মুমিনা খাতুন। এবং মুমিনা খাতুন তখন আসে নৃত্য করার জন্য রাজার সামনে, রাজপ্রাসাদে আমার বউ তখন নৃত্য করে। এবং আমার বউয়ের নৃত্য দেখে, আমার বউয়ের নাচ দেখে রাজার মন ভরে যায়, মানে রাজার মন ভরে যায়। এবং রাজার মন ভরে গেলে রাজা তখন করে কি, আমার বউকে রাজার গলারই একটা মেডেল আমার বউয়ের গলায় পরিয়ে দেয়। আমার বউয়ের গলায় পরিয়ে দেওয়ার পরে আমার বউ তো তখন অত্যাধিক খুশি, রাজার কাছে মেডেল পাইছে। রাজার কাছে মেডেল পাওয়া কি সোজা কথা? আমার বউ রাজার কাছে মেডেল পাইছে, ও আমারে বলতেছে আমারে রাজা মেডেল দিছে এবং মেডেল নিয়ে এসে বাড়িতে আসছে। তখন তো আমাদের এলাকাতে পুরো মানুষ সবাই আনন্দে ফুর্তিতে নাচানাচি করতেছে, আমার বউ রাজার কাছ থেকে মেডেল নিয়ে আসছে, আমিও তখন অত্যাধিক খুশি। এইভাবে প্রায় 8 থেকে 9 দিন কেটে গেল। মেডেলটা পাওয়ার পরে 8 থেকে 9 দিন পাইছে এবং 9 দিন পরে রাজপ্রাসাদ থেকে তখন রাজার সৈন্যকে পাঠানো হয়েছে, রাজার সীমান্তকে পাঠানো হয়েছে, আমাদেরকে রাজপ্রাসাদে দাওয়াত দিছে। আমাকে, আমার মাকে, আমার বাবাকে, আমার দাদিকে, আমার বউকে রাজপ্রাসাদে তারা দাওয়াত দিছে। এই পর্যন্ত কিন্তু আমার জন্মের পরে আমি কোনোদিনও শুনি নাই যে রাজপ্রাসাদ থেকে কোনো মানুষকে, মানে সাধারণ প্রজাকে রাজার বাড়িতে দাওয়াত পাঠাইতে, মানে রাজপ্রাসাদে দাওয়াত পাঠাইতে। তো এই দাওয়াতটা যখন পাঠাইলো, আমার বাবা মা দাদি সবাই অনেক খুশি যে রাজপ্রাসাদ থেকে আমাদের জন্য দাওয়াত পাঠাইছে, এইটা তো আমাদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমার কাছে ভাই বিষয়টা ভালো লাগলো না, যে রাজপ্রাসাদ থেকে আমাদেরকে দাওয়াত পাঠাইলো, এটা তো আমার কাছে বিষয়টা কেমন যেন একটু সন্দেহজনক মনে হলো, যে কেন রাজপ্রাসাদ থেকে আমাদেরকে দাওয়াত পাঠাবে, আমরা তো রাজার তেমন কোনো ব্যক্তি না। আমি সবাইরে বললাম যে যাব না। আমার আব্বা তখন আমাকে বলে, না গেলে কারো গর্দান থাকবে না, মানে মাথা থাকবে না, রাজা সবার গর্দান কেটে শোয়াই দিবে, যাওয়াই লাগবে, যেহেতু দাওয়াত করছে সেই দাওয়াতে যাওয়াই লাগবে। এই বলার পরে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাব। এরপরে আমরা তখন ওই পাড়াতে গেলাম, মানে ওই অনুষ্ঠানে গেলাম। যাওয়ার পরে আমাদেরকে একদম রাজকীয়ভাবে খাওয়া দাওয়ার আয়োজন করা হলো এবং রাজা যেখানে বসে ডিনার করে, যেখানে বসে রাজা খাওয়া দাওয়া করে, ওই জায়গার মধ্যে আমাদেরকে তখন মেহমানদারি করা হলো। আমরা তখন মেহমানদারি করলাম, খাওয়া দাওয়া করতেছি। এক পর্যায়ে রাজার মেয়ে আইসা আমার বউ মমিনারে জড়িয়ে ধরে বলে, তুমি তো অনেক ভালো নৃত্য পারো, আমাকে একটু নৃত্য শিখাও, আমি একটু তোমার কাছে নাচ শিখবো। পরে আমার বউ বলতেছে যে এটা কেমন কথা, এবং আমার দাদি তখন বলতেছে যে যাও না, রাজার মেয়ের একটু নাচ শিখাও। এরপরে গিয়া আমার বউ তখন ওনারে নৃত্য শিখাইলো, ইয়ে করলো। এরপরের দিনে ধরেন আমার রাজা, মানে ওই দিনে আমরা রাজার বাড়ি থেকে চলে আসি খাওয়া দাওয়া করে। পরের দিনে রাজা আবারও সৈন্য পাঠাইলো আমারে আর আমার দাদিরে ওই পরিবারে, মানে ওই রাজার বাড়িতে। যখন খবর পাঠাইলো, আমি তখন আমার দাদি ওই রাজার বাড়িতে গেলাম। খবর পাঠানোর পরে যাওয়ার পরে রাজা তখন আমার কাছে প্রস্তাব রাখলো যে রাজার মেয়ে আমার বউর কাছে নাচ শিখে অনেক ভালো লেগেছে, মানে সে যে নাচটা শিখেছে, ওই নাচটা, ওই নৃত্যটা তার কাছে অনেক ভালো লেগেছে, সে ওইখানে আমার বউর কাছে নাচ শিখতে চায়, আমার বউর কাছে নাচ শিখতে চায়। এখন রাজার মেয়ে তো আর আমার বাড়িতে গিয়ে নাচ শিখবে না, আমার বউকে হচ্ছে রাজার বাড়িতে আসতে হবে। পরে রাজা বলল, আমি প্রতিদিন গাড়ি পাঠাবো, মানে রাজার যে ঘোড়ার বহর, বলে আমি প্রতিদিন বহর পাঠাবো এবং বহরে করে তোমার বউরে তুমি দিয়ে দিবা, তোমার বউ এখানে এসে 1-2 ঘন্টা একটু নৃত্য করবে, আমার মেয়েকে নাচ শিখাবে, এরপরে আবার চলে যাবে, বিনিময়ে আমি তোমাদেরকে অনেক মোহর দিব। এই কথা রাজা বলে। এবং রাজা মহোদয় এটা বলার পরে আমার দাদি তো একদম খুশিতে আটকানা। দাদি আমারে বলতেছে আলহামদুলিল্লাহ, রাজারে বলে আলহামদুলিল্লাহ রাজা মহোদয়, তাহলে আপনি কালকে বহর পাঠাই দিয়েন। এই কথা বলার পরে তখন রাজা আমাদেরকে একদম রাজকীয়ভাবেই আমাদের বাড়ি পর্যন্ত এনে দেয়। আমার বাড়িতে আনার পর আমি দাদিরে বললাম, ও দাদি তুমি কি কাজটা ঠিক করলা? দাদি তখন আমারে বলতেছে, আমি ব্যাঠিক কি করলাম, এনিওয়ে যদি ব্যাঠিকের কি পাইলি? আমি বললাম অবশ্যই ব্যাঠিক, আমার বউ যাবে রাজার বাড়িতে রাজার মেয়েরে নাচ শেখানোর জন্য, তাই তুমি কি এটা বুঝো না যে বিষয়টা পরে কি হতে পারে? রাজাদের চরিত্র কি ভালো হয়? রাজাদের চরিত্র তো ভালো হয় না।
দাদি আমারে বলে, আচ্ছা তোর বউরে নিয়ে তোর এত ভয় কেন, এত ভয় কেন তোর বউকে নিয়ে? পৃথিবী থেকে তুই একমাত্র ব্যক্তি যে কিনা বিয়ে করছিস, আর কেউ বিয়ে শাদী করে নাই, বউরে নিয়ে এত ভয় পাইতে নাই। এবং যেই জিনিস নিয়ে বেশি ভয় পাবি, যেটাকে অনেক বেশি ভালোবাসবি, রাব্বুল আলামিন এটাকেই তোর কাছ থেকে কেড়ে নেবে। এই জন্য আল্লাহ ব্যতীত কাউকে খুব বেশি ভালোবাসতে নাই। আমি তখন বললাম যে ও দাদি, তাহলে আমি এখন কি করব? দাদি আমার বলো, ও যাক যাক, এখন ও প্রথম দিকে নিয়ে যাবে, ও কিন্তু যাইতে রাজি আছে, মানে মমিনা কিন্তু যাইতে রাজি আছে। এবং এরকম করে মমিনার প্রতিদিন রাজার বাড়ি থেকে গাড়ি আসে, এবং গাড়ি করে মমিনা ওই গাড়ি করে রাজার বাড়িতে যায়, রাজার মেরে নাচ শিখায়, আবার তারা গাড়ি দিয়ে ওর বাড়িতে দিয়ে যায়। এইভাবে প্রায় মাস তিনিকের মতো কেটে গেল। তো ও কিন্তু তখন রাজার বাড়ি থেকে অনেক মোহর নিয়ে আসে, রাজা অনেক ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, এগুলো কিন্তু আবার নিয়ে আসে, নিয়ে এসে আমার বাবারে দেয়, আমার মারে দেয়, আবার ওর ওই পাড়াতে ওর বাপ মায়েরও দেয়। এরকম করে করে একটা পর্যায়ে মমিনা আর যেতে চায় না। একদিন রাতে আমারে বলতেছে যে ওগো স্বামী, আমি আর রাজার বাড়িতে যাব না রাজার মেরে নাচ শেখানোর জন্য, আমারে বলতেছে। আমি তখন বললাম যে কি বলো, রাজার বাড়িতে যাবা না, কারণ কি? রাজা তো তোমার টাকা দেয়, পয়সা দেয়। আমার বলে যে না, রাজা আমাকে অন্য কাজেও ব্যবহার করে, আমি অনেক দিন ধরে এটা করে আসতেছি, বাট আমি তখন বলি নাই তুমি আমার উল্টে বকাবাদ্য করবা, কারণ আমি তো নিজের মর্জি মতো গেছি। এখন তুমি তো আর আমাকে ওইখানে পাঠাও নাই, আমি নিজের ইচ্ছা মতো গেছি, এই জন্য হয়তো তুমি আমাকে মারতেও পারো। এই ভয় আমি তোমার কাছে বলি নাই, কিন্তু এখন আমি আর না বলে পারতেছি না, যার জন্য আমি তোমাকে বলতেছি। আমি বললাম বলো আমার কাছে কী হয়েছে, আমি তোমার স্বামী, তো তুমি আমার কাছে না বললা, বলবা কার কাছে? পরে আমারে বলে, রাজা তার মেয়ের নাচ শেখানোর নাম করে তার রাজপ্রাসাদে আমারে নাচায়, এবং তার সৈন্য সামন্ত যারা আছে তারা সবাই মিলে আমার ওই নৃত্য দেখে, আমার ওই নাচ দেখে। আমার এটা ভালো লাগে না, আমি নাচ শিখেছি আমার স্বামীকে দেখানোর জন্য, আমি কেন রাজাকে নাচ ডানা দিব, আমি কেন রাজার সামনে নাচবো? পরে আমি বললাম যে এটা তো ঠিক না, এটা তো খুব খারাপ কথা হয়ে গেল, তুমি কেন রাজার সামনে নাচবা না, তুমি আর কালকে যাইবে না। পরে রাজা গাড়ি পাঠাইলো, রাজা গাড়ি পাঠানোর পর আমি গাড়ি ফিরিয়ে দিলাম। আমি বললাম আমার বউ যাবে না, আমার বউর শরীর ভালো না। এই কথা বলার পরে পরের দিন গাড়ি আবারও আসছে, আমি ওই দিনও মানা করে দিলাম যে আমার বউর শরীর ভালো না, আমার বউ যাবে না। তৃতীয় দিন যখন আমার বউর শরীর খারাপ বলছে, রাজা তখন খুদ ওখান থেকে ডাক্তার পাঠায়, আমার বউয়ের কী হয়েছে ডাক্তার পাঠায়, এবং আমার বউকে ডাক্তার দেখায়। আমার দেখাতে চান, এরপরও ডাক্তার চেক আপ করে আমার বউকে, একদম চেক আপ করে ডাক্তার গিয়ে রাজার কাছে কি বলে জানি না, পরের দিন রাজা খুব হুঙ্কার দিয়ে একটা চিঠির মাধ্যমে হুঙ্কার দিয়ে পাঠায়, যাতে আজকে সূর্য ডুবার আগে আমি আমার পরিবারের সব মানুষ গিয়ে রাজদরবারে উপস্থিত হই। তখন তো আমার মাথায় আসমানটা ভেঙে পড়লো যে রাজা এরকমভাবে আমাদেরকে ডাকতেছে, রাজদরবারে আমাদেরকে ডাকতেছে, তা আমি এখন রাজদরবারে কেন যাব? আমি রাজদরবারে তো যাব না। আমি চিন্তা করছি আমি রাজদরবারে যাব না, রাজা ডাকলে ডাকবে। এবার রাজার সৈন্য সামন্তরা আমাদেরকে একরকম বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে যায়, এবং রাজপ্রাসাদে নিলে পরে রাজার তখন কঠিন, এই যে রাজার কঠিন রূপটা আমি তখন দেখতে পাচ্ছি। তো রাজা আমাকে বলে যে তোর বউ যদি এখানে এসে নৃত্য করে, নাচে, তাহলে তোর সমস্যা কী? আমি বললাম যে ও কেন নাচবে, ও তো আমার বউ। বলে ও তোর বউ হোক আর যাই হোক, আজকে থেকে এই মমিনা খাতুন আমার রাজপ্রাসাদে থাকবে, ওরে তুই রাজপ্রাসাদ থেকে নিতে পারবি না। আমি বললাম রাজা মহোদয়, এটা আপনি কী বললেন, এটা আপনি কেমন কথা বললেন? আমার বউকে আমি নিয়ে যাব না, আমার বউ আপনার কাছে থাকবে কেন? এটা তো হতে পারে না, আমার বিবাহিতা বউ। রাজা বলে আমি যেটা বলবো সেটাই আইন, আমার কথার উপরে কোনো আইন হবে না, আমার কথার উপরে এই এলাকার কোনো কথা হবে না, আমি যেটা বলছি এটাই, সেনাপতি ওনাদেরকে বের করে দাও। তখনই আমার বউ মমিনাকে সেখানে আটকায় রাখলো, এবং মমিনা চিৎকার করে কান্না করে বলতেছে, ওগো স্বামী আমাকে নিয়ে যাও, ওগো স্বামী আমাকে নিয়ে যাও, ওগো স্বামী আমাকে নিয়ে যাও। তাই আমি কী করবো, মানে আমি তো আর ওরা আনতে পারি না, আমি তো আর আনতে পারি না। এবং কান্না করতে করতে পরে আমাকে রাজপ্রাসাদ থেকে ওকে রেখেই বেরিয়ে আসতে হয়। সেই রাতে আমি তখন শুয়ে শুয়ে আমার দাদির সাথে খুব গালাগালি করি দাদিরে, যে দাদি তোমার কারণে আজকে আমি আমার বউকে হারাইছি, আমি তোমাকে কত করে বলছি যে দরকার নাই রাজপ্রাসাদে যাওয়ার, দরকার নাই ওই রাজার বাড়িতে নাচতে যাওয়ার। আজকে যদি ও রাজার বাড়িতে নাচতে না যাইতো, তাহলে তো আর রাজার চোখে পড়তো না। ওই বাড়িতে নাচতে গেছে বলেই তো রাজার চোখে পড়ে গেছে, আর রাজার চোখে পড়ছে বইলে রাজা এখন ওকে বন্দি করে ফেলছে। তোমার কারণে আমি আমার বউকে হারাইছি। ও দাদি, তুমি আমার বউকে শেষ করছো, তুমি আমার বউকে শেষ করছো। দাদির আমি তখন গালাগালি, মানে গাল বন্ধ করতেছি। দাদি আমারে বলতেছে, তুই আমারে দোষ দিয়া লাভ কি, আমারে দোষ দিয়া কী লাভ, আমি তো কোনো দোষ করি নাই। তোর বউ আসছে বা তোর বউরে রাজা নিয়ে গেছে রাজার অনুষ্ঠানে, এখন আমার কি করণীয় আছে, আমার কি করণীয় বা আমি কি করতে পারি? আমি দাদিরে খুবভাবে বকাবাদ্য দিচ্ছি, গালাগালি দিচ্ছি যে তোমার কারণে আজকে আমার এই অবস্থা, তোমারে আমি কোনোদিনও ক্ষমা করবো না, তোমার কারণে আমি আমার বউকে হারাইছি। এই বলে সারাটা রাত কান্না করি। সকালবেলা দাদি আমারে বুঝায় যে তুই মন খারাপ করিস না, কান্নাকাটি করিস না। তা কান্নাকাটি করলে কি আর সব কিছু সমাধা হবে? কান্নাকাটি করিস না, তুই মনটারে বুঝা।
এগুলা বলে। তাই আমি তারপরও ভাই মনে বুঝাইতে পারি না। কেমনে বুঝাই বলেন? এত বছর ধরে যার সাথে সংসার করি তারে এইভাবে আমি হারাই ফেলবো, তারে ভালোবেসে বিয়ে করছি, এটা তো মানতে পারি না। এবং এর পরের দিয়ে মানে ওই দিনে আমি আবারও রাজপ্রাসাদের এরিয়াতে যাই, কিন্তু আমাকে রাজপ্রাসাদের এরিয়ার মধ্যে ঢুকতে দেয় না। আমি এরিয়ার মধ্যে ঢুকতে চাই, ঢোকার জন্য চেষ্টা করি, কিন্তু ওরা আমাকে ঢুকতে দেয় না। ওরা বলে যে না, রাজার অনুমতি ছাড়া রাজপ্রাসাদে কেউ ঢুকা যাবে না। আমি বললাম আমি আমার বউয়ের সাথে দেখা করতে চাই। আমাকে ডিরেক্টলি বলা হয় যে রাজার অনুমতি ব্যতীত কারোর সাথে রাজপ্রাসাদে গিয়ে দেখা করার সুযোগ নাই। যারা রাজপ্রাসাদের ভিতরে থাকে এরা সবাই রাজার মেহমান। রাজার কোনো মেহমানের সাথেও রাজার অনুমতি ছাড়া দেখা করা যাবে না। আমি বললাম রাজার কাছ থেকে তোমরা খবর নাও, রাজাকে জিজ্ঞেস করো আমি আমার বউর সাথে দেখা করতে আসছি। অনেক কাকুতি মিনতি অনুরোধের পরে সেনারা তখন বললো যে ঠিক আছে, আমরা রাজদরবারে গিয়ে দেখি অনুমতি আনতে পারি কিনা। তারা রাজদরবারে যায় এবং সেখান থেকে নিরাশ হয়ে ফিরে আসে। তারা বলে রাজা ডিরেক্টলি মানা করে দিয়েছে, তুমি বা তোমার পরিবার, শুধু তাই নয়, এই মেয়ের যারা বাপ মা আছে মানে মুমিনা খাতুনের যারা বাবা মা আছে তারাও মুমিনা খাতুনের সাথে আর দেখা করতে পারবে না। মুমিনা খাতুন যতদিন বাঁচবে ওই রাজপ্রাসাদের মধ্যে বাঁচবে। আমি তখন বললাম এটা কেমন কথা, এটা কেমন কথা তোমরা বলছো? ওই মুহূর্তে ওরা বলে এটাই রাজদরবার থেকে আমাদেরকে বলা হয়েছে এবং রাজা যেটা বলে এটাই রাজার আইন। এই আইন পাশ করা হয়েছে, এই আইনের বাইরে তুমি কোনো কিছু করতে পারবা না এবং এই আইনের বাইরে গিয়ে তুমি তোমার বউকে বাঁচাতেও পারবা না। যা হবারটা হয়ে গেছে, তুমি তোমার বউকে ভুলে যাও। আমি আমার বউকে কেন ভুলবো? আমি বললাম আমি তো আমার বউকে ভুলতে পারবো না, আমি আমার বউকে ভুলতে পারবো না। আমি কান্নাকাটি করি এবং সেখান থেকে আমাকে মেরে বিদায় করে দেওয়া হয়। এরপরে বেশিরভাগ সময় আমি রাজবাড়ির মানে রাজার ওই প্রাসাদের সামনে ঘুরি, ডাইনি ঘুরি, বামে ঘুরি, বিভিন্ন জায়গায় মানে ঘোরাফেরা করি রাজার জন্য, আমি আমার বউর জন্য কান্নাকাটি করি। এরকম করে রাতের বেলা আমি ওখান থেকে আসি না। এমন করে রাজবাড়ির পিছনে হচ্ছে বিশাল একটা দিঘি আছে। এটা রাজার বাড়ির এরিয়ার বাইরে বিশাল একটা দিঘি আছে। আমি আমার দাদির মুখে শুনেছিলাম ওই দিঘিতে নাকি অসংখ্য নারীকে মানে রাজপ্রাসাদ থেকে মেরে ফেলে ওখানে ফেলে দেওয়া হয়েছে। অসংখ্য আপনার প্রজাকে যারা হচ্ছে মানে রাজার বিরোধিতা করতো বা রাজার সাথে ইয়ে করতো, এরকম অনেক মানুষকে ওইখানে মানে কুচুকাটা করে ওই দিঘিতে ফেলে দেওয়া হয়। এবং এমনও হয় যে এক একটা সময় দিঘির পুরো পানি লাল বর্ণিত হয়ে যায় এবং ওই দিঘির পাড়ে নাকি আত্মারা ঘোরাফেরা করে, যার জন্য আমাদেরকে দিনের বেলায় ওই দিঘির পাড়ে যাওয়াটা নিষেধ ছিল। রাজবাড়ির পিছনে ওই দিঘিতে যাওয়া নিষেধ ছিল, আমরা দিনের বেলা ওই দিঘিতে যেতাম না। তো সেদিন রাতে কান্নাকাটি করতে করতে আমি ওই দিঘির পাড়ে চলে গেছি এবং দিঘির পাশে বসে আমি কান্না করতেছি, বৈশা ঘুমড়ে কান্না করতেছি। ওই মুহূর্তে হঠাৎ করে কোনো এক নারী কণ্ঠে আমার এসে বলতেছে যে আবিদ মুন্সি এখানে কাঁদো কেন? এমন করে আমাকে বলে। যখন বলার পরে আমি তখন এইভাবে ঘাড়টা উঠার পরে দেখলাম যে এক নারী মানে এক মেয়ে, খুবই রূপবতী, একটা সাদা পোশাক পরিহিত অবস্থায় আছে, খুবই সুন্দরী। আমি তখন চিন্তা করলাম এটা মনে হয় রাজবাড়ির কোনো এক মেয়ে হবে, হয়তো রাতের বেলায় ঘুরতে বেরোইছে, রাজপ্রাসাদের কোনো মেয়ে। এটা বলে আমি তার পায়ের কাছে গিয়ে মাথা নত করে কান্না করতে শুরু করি। আমি বলি আপনি রাজার কাছ থেকে আমার বউকে এনে দেন, আপনি রাজার কাছ থেকে আমার বউকে এনে দেন, আমি আপনার কাছে মিনতি করতেছি, আপনার রাজার বাড়ি থেকে আমাকে এনে দেন, আমার বউকে এনে দেন, আমি আমার বউকে ফিরে পেতে চাই। আমি আমার বউকে অনেক ভালোবাসি, আমার বউকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার বউকে অনেক ভারী হয়ে গেছে, আমি আপনার পায়ে ধরি, আপনি আমার বউকে এনে দেন। এরপরে আমারে বলে আবিদ মুন্সি তুমি বসো, আবিদ মুন্সি বসো, ঠান্ডা হও। পরে আমি ঠান্ডা হই পরে উনি তখন বসে আমাকে বলে তোমার বউকে রাজপ্রাসাদে নিয়ে গেছে, রাজপ্রাসাদে তোমার বউর উপরে অমানসিক নির্যাতনও করা হচ্ছে। আমি বললাম হ্যাঁ আমি সবই জানি, কিন্তু আমার বউকে তো আমি আনতে পারি না। উনি বলে তোমার বউকে তো তুমি আনতে পারবা না। আমি বললাম কেন আনতে পারবো না? বলে রাজাদের এই অত্যাচারের পিছনে তোমরা প্রজারাই দায়ী। রাজপ্রাসাদে সৈন্য আছে কতজন, আর পুরো রাজ্যে তোমরা মানুষ আছো কতজন? তোমরা সব মানুষগুলো যদি একতা হয়ে রাজার বিরুদ্ধে দাঁড়াইতা তাহলে তো রাজা এইভাবে অত্যাচার করতে পারতো না। আজকে তোমার বউকে রাজপ্রাসাদে ধরে নিয়ে গেছে, কালকে আরেকজনের মেয়েকে নিয়ে যাবে, এরপর দিন আরেকজনের মেয়েকে নিয়ে যাবে, এইভাবে একের পর এক মানুষকে রাজপ্রাসাদে বলি দেওয়া হবে। কিন্তু রাজ্যের যে সাধারণ জনতা আছে তারা কেন কথা বলে না, কেন তারা নীরব ভূমিকা পালন করে যায়? আমি তখন বললাম আমি তো সাধারণ মানুষ, আমি রাজার এই শূন্য সামন্তের সাথে যুদ্ধ করবো কেমন করে? রাজার কাছে অস্ত্র আছে, অস্ত্র দিয়ে রাজা আমাদের সাথে যুদ্ধ করবে? আমরা কিভাবে রাজার সাথে যুদ্ধ করব? আমরা তো রাজার সাথে যুদ্ধ করতে পারবো না। পরে আমাকে বলা হলো যে রাজার সাথে তোমাদের যুদ্ধ করতে হবে না, কিন্তু রাজার এখান থেকে যেভাবে হোক তোমার বউকে তো তুমি রক্ষা করে আনতে হবে, তাই না? আমি তখন ওনাকে বললাম আমি কিভাবে আনতে পারবো? আপনি আমাকে বুধনির বেলায় রাজপ্রাসাদে ঢুকো। আমি বললাম রাজপ্রাসাদে আমাকে ঢুকতে দেয় না, আমি রাজার গেটে অনেকবার গিয়েছি কিন্তু আমাকে রাজপ্রাসাদে কেউ ঢুকতে দেয় না। উনি আমাকে বলো তুমি এলাকাতে যাও, তোমার এলাকাতে গিয়ে তোমার এলাকার যে লোকজন আছে ওদেরকে জড়ায়িত করো, সবাইকে একসাথ করে তুমি রাজপ্রাসাদে তুমি হানা দাও।
তুমি সবাইকে একসাথ করে রাজপ্রাসাদে হানা দাও এবং ওখান থেকে তুমি তোমার বউকে তুমি উদ্ধার করে নিয়ে আসবা। তুমি সব লোককে একতা করো। এই কথাগুলো আমাকে উনি বলতেছে। আমি ওনার নাম জিজ্ঞেস করি, উনি ওনার নাম আমাকে কোনো কিছু বলে না। এবং উনি এই বুদ্ধিটা দেওয়ার পরে আমি আর রাজপ্রাসাদের আশেপাশে মমিনার জন্য না ঘুরে ওখান থেকে আমি তখন চলে আসি এবং এলাকাতে এসে আমি লোক জড়ো করতে থাকি। কখনো এই পরিবার, কখনো ওই পরিবার, এক এক পরিবারে বলি যে আমরা সবাই যুদ্ধ করব, রাজার বিরুদ্ধে যুদ্ধ করব। এবং এটা বললে সবাই তখন হাসে। সবাই বলে, রাজার বিরুদ্ধে যুদ্ধ করে কি আমরা বাঁচতে পারবো? রাজার বিরুদ্ধে যুদ্ধ করে বাঁচা কি সম্ভব? আমি সবাইরে বলি, আমরা সবাই যদি একতা হয়ে রাজার বিরুদ্ধে দাঁড়াই, তবে রাজা আমাদের কিছুই করতে পারবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আপনারা যারা আছেন সবাই আমার সাথে আসেন, আমরা রাজাকে প্রতিহত করব। রাজা আমার বউকে নিয়ে গেছে, আমার বউয়ের হাত থেকে রাজার হাত থেকে আমার বউকে আমি রক্ষা করব। কিন্তু পুরো এলাকাতে, পুরো মহল্লাতে আমি ঘুরে সবার কাছে বলি, কিন্তু কেউই আমার কথায় কোনো সাড়া দেয় না। আমার বউকে রাজপ্রাসাদ থেকে উদ্ধার করার জন্য কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়ায় না, কোনো মানুষ আমাকে সঙ্গ দেয় না। শেষ পর্যন্ত নিরুপায়, নিরাশ হয়ে এই কথাগুলো রাজপ্রাসাদের মধ্যে চলে যায়। কারণ রাজপ্রাসাদে তো অনেক গোয়েন্দা আছে যারা এইভাবে থাকে, প্রজাদের সাথে থাকে এবং প্রজাদের যে সেন্টিমেন্ট, প্রজাদের যে মন মানসিকতা এবং প্রজাদের কাছ থেকে গোপন নিউজ রাজার কাছে নিয়ে দেয়। এই ধরনের মানুষগুলো তখন ওইখানে গিয়ে রাজাকে বলতে শুরু করলো যে আবিদ মুন্সি এমন করে মানুষের কাছে বলে বেড়াইতে আছে যে সে তার বউকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে এবং সে একটা গ্রুপ তৈরি করতেছে আপনার রাজপ্রাসাদের, আপনার প্রজাদের মাঝে। এইটা বলার পরে তখন বলা হলো আবিদ মুন্সিকে বন্দি করো। আবিদ মুন্সিকে বন্দি করে, এবং বন্দি করা বলার পরে আমাকে তখন ওখান থেকে বন্দি করে নিয়ে আসা হলো। আমাকে ওই জায়গা থেকে বন্দি করে আনা হলো, আমার বাড়ি থেকে বন্দি করে এনে রাজপ্রাসাদে আমাকে তখন বন্দি করে বেঁধে রাখা হলো। রাজা আমাকে বলল যে তোর মরণ পর্যন্ত তুই এখানে বন্দি থাকবি, ওই জায়গার মধ্যে তুই বন্দি থাকবি, তুই ওখান থেকে বেরোইতে পারবি না। আমি তোর রাজপ্রাসাদে বন্দি করে রাখবো। তোর এত বড় সাহস হয় কি করে তুই আমার বিরোধিতা করিস, তুই লোক জড়ো করিস, তুই আমার বিপক্ষে যাস, আমার প্রাসাদে আমার সাথে যুদ্ধ ঘোষণা করিস, এটা আমি তোকে কখনোই হতে দিব না। ওই প্রাসাদে ভাই আমাকে তখন আটকায় রাখে, আমি ওই প্রাসাদ থেকে বেরোইতে পারি না। আমি বারবার রাজার কাছে অনুরোধ করি, সৈন্যদের কাছে অনুরোধ করে, আমাকে ছাড়ে না। একদিনে এক রাত আমাকে ওখানে আটকায় রাখে এবং এর পরের দিন রাত আনুমানিক মধ্যরাতের কাছাকাছি উনি যিনি আমাকে এই কাজ করতে বলে তিনি আমার কাছে আসে এবং আমার কাছে এসে তিনি প্রথমে আমার হাতের বাঁধনটা খুলে দেয় এবং বাঁধনটা খুলে দিলে পরে আমি দাঁড়াই ওনাকে বলি, আপনি তো আমাকে বুদ্ধি দিয়েছিলেন আমি যাতে সমস্ত মানুষকে একতা করি, আমি তো সমস্ত মানুষকে একতা করতে পারি নাই, মানুষ তো আমার সাথে সঙ্গ দেয়নি, আর রাজা তো এখন উল্টো আমাকেও আটকে রেখেছে, আমার কি হবে? আপনি আমাকে বের করার ব্যবস্থা করেন, আপনি তো রাজপ্রাসাদের মানুষ, আপনি আমাকে বের করে দেন। উনি আমাকে বললেও, তোমাকে কে বললো আমি রাজপ্রাসাদের মানুষ? আমি বললাম, আপনি তো রাজপ্রাসাদে থাকেন। উনি বলে, আমি রাজপ্রাসাদে থাকি না। আমি বললাম, আপনি রাজপ্রাসাদের কে? বলে, আমি রাজপ্রাসাদের কেউই না, আমি তোমার মতো একজন সাধারণ আমি তোমার মতো একজন সাধারণ। আমি বললাম, আমার মতোই আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকবেন তাহলে আপনি রাজপ্রাসাদে ঢুকলেন কেমন করে? আমি তো রাজপ্রাসাদে ঢুকতে পারি না, রাজার অনুমতি ছাড়া তো এই রাজপ্রাসাদে কেউ ঢুকতে পারে না, আপনি রাজপ্রাসাদে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন কিভাবে? উনি বলে, সময় হলে সব বুঝতে পারবা, তুমি এখান থেকে চলে যেতে চাও? আমি বললাম, হ্যাঁ আমি চলে যেতে চাই। উনি আমাকে বলে, ঠিক আছে তাহলে আমার সাথে সাথে আসো। এবং উনি হাঁটতেছে, আমি উনার পিছনে হাঁটতেছি। কোন দরজা দিয়ে কোন জায়গা দিয়ে আমাকে বের করে আল্লাহ ভালো জানে। উনি আমাকে বের করতে আমাকে রাজপ্রাসাদের বাইরে ওই দিঘির পাড়ে নিয়ে যায় এবং দিঘির পাড়ে নিয়ে উনি আমাকে বলে যে, তোমাকে আমি দিঘির পাড়ে নিয়ে এসেছি শুধু কিছু কথা বলার জন্য। আজকে আমি তোমাকে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে তুমি তোমার পরিবারে চলে যাবা এবং পরিবারে চলে গিয়ে তুমি লুকায়িত অবস্থায় থাকবা, বাইরে আসবা না, কারণ রাজার লোকেরা যদি জানতে পারে যে তুমি ওখান থেকে পালিয়ে চলে আসছো, ওরা তোমাকে মারার জন্য উছড়ে পড়বে, তুমি এখানে থেকো না। আমি তখন বললাম যে ঠিক আছে, আমি এখানে থাকবো না, আমি আমার মামার বাড়িতে চলে যাব, এটা বললাম। বলে, হ্যাঁ এটা তোমার জন্য ভালো হয়, তুমি এখনই তোমার মামার বাড়িতে চলে যাও। আমি তখন বললাম, তাহলে আমার বউ মমিনা, আমি কি আমার বউ মমিনাকে ফিরে পাবো না? আমার এই জীবন দশায় কি আমার বউ আমার সাথে থাকবে না? উনি তখন আমাকে বলে, অবশ্যই থাকবে, তোমার বউকে তোমার কাছে নেওয়ার ব্যবস্থা আমি করব, তুমি তোমার মামার বাড়িতে যাও, আমি তোমার মামার বাড়িতে তোমার সাথে দেখা করব। আমি তখন বললাম, আপনি আমার মামার বাড়ি চিনেন? আপনি কিভাবে আমার মামার বাড়িতে আমার সাথে দেখা করবেন? পরে বলে, আমার গোটা পৃথিবীটাই চিনা আছে, তুমি যাও। এই বলে উনি আমাকে তখন বিদায় করে দেয়। আমি তখন হাঁটতে শুরু করি, বলতে দৌড়াতে শুরু করি। আমি তখন চিন্তা করলাম যে আরে কি বিষয়, কিভাবে
উনি সব কিছু চিনে সব কিছু জানে এরকমভাবে সে কে? আমার মনে তখনও বারবার প্রশ্ন জাগতেছিল যে সে আসলে মূলত কে? সে কেন আমাকে এইভাবে আমাকে এখান থেকে প্রতিহত করতেছে বা আমাকে সাহায্য করতেছে? আমি হাঁটতে 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 একটা সময় আমার নানার বাড়িতে গিয়ে পৌঁছাই। তখন প্রায় রাত পেরিয়ে সকাল হয়ে যায়। রাত পেরিয়ে যখন সকাল হয়ে যায় তখন আমি নানার বাড়িতে যাই এবং আমার নানা নানি তারা তো আমাকে দেখে অবাক, আমি কিভাবে আসলাম। তারাও সবাই খবর পেয়েছে আমাকে রাজপ্রাসাদে বন্দি করে রেখেছে। আমি রাজপ্রাসাদে চলে গেছি এবং ওইখান থেকে আমি কিভাবে তাদের কাছে আসলাম এটা তাদের মনে প্রশ্ন জাগতেছে। আমাকে বলে যে আবিদ কিভাবে আসলা, কিভাবে তুমি আসলা রাজপ্রাসাদ ছেড়ে, কিভাবে বের হলা? আমি তখন বললাম যেভাবেই হোক আমি বের হয়েছি এবং রাজার কারাগার থেকে আমি বের হয়ে আসছি। আমি নানি আপনাদের বাড়িতে থাকবো, আমাকে থাকতে দেন। দিনের বেলায় নানি আমাকে খাবার দেয়, আমি খাবার খেয়ে তখন লম্বা একটা ঘুম দেই। দিনটা তখন কেটে যায়, প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে আমি তখন আমার নানিরে বলি, নানি আমার কি কেউ খুঁজতে আসছে, কোনো খবর আছে? নানি বলে না, তোর কোনো খবর নাই, কিন্তু তুই আসলি কিভাবে? আমি বললাম সময় হলে তুমি সব কিছু বুঝতে পারবা, যখন সময় হবে আমি তখন তোমাকে সবই জানাবো। এই কথা বলার পরে আমি আবারও এইখান থেকে রাতের বেলায় তো আর ঘুম আসে না, দিনের বেলায় সারাদিন ঘুমাইলাম। এর পরের রাতেই আমি তখন ঘর থেকে বেরোয় আমার নানির বাড়ির সামনে গিয়া চুপচাপ বসে আছি। তা কাউরে দেখি না, কেউ আসে না, কেউ নাই। অনেকক্ষণ বসে থেকে আমি আবারও চলে আসি ঘরে। এসে আমি যখন আবার শুইলাম, একটু তন্দ্রায় গেলাম, ওই মুহূর্তে আমি ওনার কণ্ঠটা শুনতে পাচ্ছি, যিনি আমাকে রাজপ্রাসাদ থেকে গোপনে বের করে আমার দাদির বাড়িতে, আমার নানির বাড়িতে আমাকে এনে দিয়েছে। উনি আমাকে বলতেছে, ও আবিদ মুন্সি বেরিয়ে আসো। 2টা ডাক দেওয়ার পর আমার তখন ঘুমটা ভাঙে। আমি লাফ দিয়ে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে আসি এবং ঘর থেকে বেরিয়ে আসার পরে উনি তখন আমাকে বলে, চলো আমার সাথে চলো। আমি তখন ওনার সাথে যাই এবং এইরকম করে যেতে যেতে হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার পরে আমি আমার বউকে দেখতে পাই। আমার বউ দাঁড়ায় আছে। আমি আমার বউ মমিনাকে দেখার পর আমি তখন দৌড়ে গিয়ে মমিনারে জড়াইয়ে ধরি এবং মমিনারে জড়াই ধরে আমি চিৎকার করে কান্না করতে শুরু করি। মমিনাও কান্না করে, আমিও কান্না করি, মমিনাও কান্না করে, আমিও কান্না করি। ওই মুহূর্তে উনি তখন বলে যে তুমি মমিনাকে নিয়ে এই বাড়িতেই থাকো, খবরদার রাজপ্রাসাদে যাতে কোনোভাবেই খবর না যায় তুমি যে রাজপ্রাসাদ থেকে চলে আসছো বা তোমার বউকে যে রাজপ্রাসাদ থেকে আনা হয়েছে। আমি বললাম যে আপনি কে, যিনি আমার বউকে পর্যন্ত রাজপ্রাসাদ থেকে বের করে নিয়ে আসলেন, আমাকেও নিয়ে আসলেন? তখন তিনি একটা মুচকি হাসি দিয়ে বলে, আমি প্রেতা। আমি বললাম প্রেতা? প্রেতাকে আপনি কি? বলে আমি হচ্ছি একটা পরী। আমি বললাম পরী? বলে হ্যাঁ আমি একটা পরী, আমি তোমার বউকে আর তোমাকে উপকার করার জন্য এসেছি। রাজপ্রাসাদের পিছনের ওই পুকুরটাতে আমি থাকি, ওইখানে আমার বসবাস। এবং তুমি যখন ওইখানে গিয়ে কান্না করতেছিলা, আমার কলিজে আর মানাচ্ছিল না, আমি পুকুর থেকে উঠে আসতে বাধ্য হয়েছি এবং আমি তোমার উপকার করেছি। কিন্তু খবরদার তুমি আর ভুলেও তোমার এলাকাতে যেও না। তোমার এলাকাতে তুমি যেও না এবং তোমার এলাকাতে গেলে পরে তোমার এলাকার মানুষরা তোমাকে আস্ত থাকতে দেবে না। রাজার সৈন্য সামন্তরা তোমাকে পাইলে তোমাকে মেরেই ফেলবে। তুমি আর ওইখানে যেও না, ওই জায়গায় তুমি আর যেও না। এইটা বলার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আর ওইখানে যাব না। এবং উনি বলে তোমরা ভালো থেকো। এটা বলে উনি তখন সেখান থেকেই চলে যায়। এবং চলে যাওয়ার পরে আমার কাছে জিনিসটা কেমন কল্পনার মতো মনে হয় যে প্রেতা নামের এক পরী এসে আমাকে উদ্ধার করলো রাজপ্রাসাদ থেকে এবং একইভাবে তোমাকে উদ্ধার করে দিয়ে গেল। সেই রাতে আমি তখন আমার বউকে নিয়ে ঘরে গেলাম। সকালবেলা তো নানি আমাদেরকে দেখার পরে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না এটা কীভাবে সম্ভব। যেখানে বছরের পর বছর মমিনাকে আটকে রাখা হয়েছিল রাজপ্রাসাদে, সেই রাজপ্রাসাদ থেকে আমি মমিনাকে উদ্ধার করে নিয়ে আসলাম। মমিনাকে উদ্ধার করে নিয়ে কীভাবে আমি আনলাম দাদি আমাকে বারবার বলে, কিন্তু এরপরও দাদির কাছে আমি প্রেতার কথা স্বীকার করি না। যে প্রেতা আমাকে আর মমিনাকে ওখান থেকে উদ্ধার করে এনেছে এটা আমি আমার দাদির কাছে বলি না। কারণ দাদির কাছে বললে পরে দাদি তো আর এটা মানবে না, দাদি পরে বিশ্বাসও করবে না বা এটা নিয়ে ঝামেলা করবে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে কাটতে কাটতে প্রায় এখানে আমি 9 মাসের মতো থাকি আমার দাদির বাড়িতে। আমার মমিনার কোনো শারীরিক সমস্যা ছিল, যার জন্য আমার মমিনার ঘরে কোনো সন্তানাদি হতো না। 9 মাস পরে একদিন আমার বাবা মমিনাকে নেওয়ার জন্য আসে আমাদের বাড়িতে, আমার নানার বাড়িতে। এসে বলে যে তোর মায়ের অবস্থা ভালো না, আমি একটু মমিনাকে নিয়ে যাব। আমি তখন বললাম যে আমার মায়ের অবস্থা ভালো না, তা তুমি মমিনাকে নিয়ে যাবা? কেন নিয়ে যাবা? কেন নিয়ে যাবো? মমিনাকে তো নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, মমিনাকে কেন নিয়ে যাবা? এর মধ্যে শুনতেছিলাম ওই রাজারা এই মমিনাকে পাগলের মতো খুঁজতেছে এবং আমাদের ওই রাজপ্রাসাদে বিভিন্ন মানুষকে অত্যাচার করতেছে, অবিচার করতেছে এবং রাজা মোটা অঙ্কের টাকাও সে ডিমান্ড করছে যে টাকা দিবে বা আপনার ওই সময়তে যেটা বলে মোহর দেবে, যদি রাজপ্রাসাদে ওইরকমভাবে কোনোভাবে মমিনাকে ফিরিয়ে দিতে পারে কেউ বা মমিনার সন্তানকেও দিতে পারে, তবে রাজা তাকে অনেকভাবে সম্মানিত করবে, তাকে অনেক টাকা পয়সা দিবে, ধন সম্পদ দিবে,
তাকে মোহর দিবে, এরকমভাবে রাজা হচ্ছে এটা সবার কাছে বলে বেড়াচ্ছিল। আমি তখন জানি না কোন কথার ফাঁবে আমি আমার বাবাকে বলেই বসলাম যে বাবা তুমি আবার মুমিনাকে নিয়ে রাজপ্রাসাদে দিয়ে দিবা না তো? আমার আব্বা আমারে বলে তুই এটা কী বললি, এটা কীভাবে সম্ভব? রাজা এখন আর তোর বউরে খুঁজতেছে না, তোর বউরে খোঁজা রাজা বন্ধ করে দিছে। আমি বললাম বেশ কয়েকদিন আগেও খবর পাইলাম রাজা মুমিনাকে হুন্নু হয়ে খুঁজে বেড়াচ্ছে মহল্লায় পাড়ায়, এবং এরকমভাবে রাজার খুঁজে বেড়াচ্ছে, আর তুমি আমারে বলতেছো যে রাজা খোঁজে না। এটা তুমি কেমন কথা বললা? এটা তুমি কী ধরনের কথা বললা? তখনই আমারে বলতেছে তুই এটা নিয়ে কোনো কথা বলিস না, তোর মায়ের অবস্থা ভালো না, মুমিনার নিলে তোর মায়ের সাথে একটু থাকতে পারবে। ওই সময় আমার যে 2 বোন ছিল এদেরও বিয়ে হয়ে যায়, আমাদের পাড়ায় ওদেরও বিয়ে হয়ে যায়। পরে আমার দাদি বলে, আমার নানি বলে দে না, যেহেতু নিতে চাইতেছে তোর মায়েরে তাহলে তোর বউরে, তাহলে দে, নেক না, তোর বউরে নিয়ে যাক, কিছুই হবে না, নেক। কথা বলার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যাক। পরে আমি তখন এটা বলছি, বলার পরে আমার বউরে তখন নিয়ে যাওয়া হলো, আমার আব্বা তখন নিয়ে গেল, এবং আব্বা নিয়ে যাওয়ার পরে 3 দিন পেরিয়ে গেল, 4 দিন পেরিয়ে গেল, আমার বউয়ের কোনো খোঁজখবর পাওয়া গেল না। আমার বউর কোনো খোঁজখবর পাইনি, এবং 3-4 দিন পরে আমি খবর পাইলাম যে আমার বউকে নাকি জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে। রাজা ডিগলার দিছে, ঢোল পিটিয়ে দিছে আমার এলাকাতে, জনসম্মুখে আমার বউরে ফাঁসি দেওয়া হবে। এই খবর পাওয়ার পরে আমি তখন দৌড়ে গেছি বাড়িতে, একটা ডেট দেয়, ওই ডেটে ফাঁসি দেবে। আমি দৌড়ে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমার আব্বারে জিজ্ঞেস করি ও আব্বা আমার বউ কোথায়? আমার আব্বা তখন নিচের দিকে তাকায় থাকে। আমি মারে বললাম মা গো আমার বউরে তো আমার আব্বা নিয়ে আসছে, তুমি অসুস্থ এই কথা বইলা, কিন্তু আমার বউকে এখন রাজপ্রাসাদে গেল কেমনে? আর রাজা কিভাবে ঢোলবিটি এলাকাতে বলে দিল যে জনসম্মুখে আমার বউকে ফাঁসি দেবে? ও মা ও বাবা এটা কেমন হইল? আমার মা তখন বলে জনস্বার্থে আমরা রাজার বাড়িতে তোর বউকে দিয়ে আসছি। আমি বললাম জনস্বার্থে মানে এটা কেমন কথা? আমার আব্বা আমাকে বলে তুই তো তোর বউকে নিয়ে সুখে আছিস, এই পাড়ার এই মহল্লার এই এলাকার কোনো খবর তুই নেস নাই। রাজা এই এলাকাতে যেভাবে অত্যাচার অবিচার অনাচার শুরু করে দিয়েছিল, এই এলাকাতে আমাদের থাকাই বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আমরা এই এলাকাতে থাকতে পারছিলাম না। রাজা মানুষের উপরে অমানসিক নির্যাতন শুরু করে দিয়েছে, অমানসিকভাবে মানুষের গায়ে হাত তুলে মানুষকে মারে, এবং যখন ঝাড়ে পায় তারে বেঁধে নিয়ে রাজপ্রাসাদে নির্যাতন করে, অনেক মেয়েদেরকে নির্যাতন করে। শুধুমাত্র জনগণের শান্তির কথা চিন্তা করে আমরা তোর বউকে রাজপ্রাসাদে দিয়ে আসছি। আমি তখন বললাম আমার বউরে যে তোমরা রাজপ্রাসাদে দিয়ে আসলা, রাজাদের এখন সবার কাছে ঢোল পিটিয়ে বললো আমার বউকে রাজপ্রাসাদে ফাঁসি দিয়ে মারবে, আমার এটা কেন? আমার আব্বা তখন বলে অবশ্যই তোর বউ রাজার সাথে এমন কোনো অন্যায় করেছে যে অন্যায়ের কারণে রাজা তোর বউকে ফাঁসি দিয়ে মারতে চায়। এবং একইভাবে তখন যেদিন ডেট আসলো ওই ডেট অনুযায়ী আমি তখন এই রাজপ্রাসাদের মধ্যে আমি তখন গেলাম। যাওয়ার পরে রাজপ্রাসাদে আমাকে আবারও বন্দি করে ফেলা হলো, এবং আমার চোখের সামনে আমার সম্মুখে পুরো মহল্লাবাসীর সামনে আমার বউকে রাজা ফাঁসিতে ঝুলিয়ে মারলো, যেটা আমার নিজের চোখের দেখা। আমি চিৎকার করে কান্না করতেছিলাম, আবার গ্রামবাসীকে আমি বলতেছি যে তোমরা রুখে দাঁড়াও, কিন্তু কেউ আমার কথা শোনেনি। আমার চোখের সামনে আমার বউকে তখন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। আমি জানি না আমার বউর অপরাধ কী ছিল, কী অপরাধে, কী কারণে, কী অন্যায়ে রাজা এই নির্মমভাবে আমার বউকে ওখানে ফাঁসি দিয়ে মেরে ফেলে। আমার বউয়ের ওই অকাল মৃত্যু আমি মেনে নিতে পারিনি। তখনই ওই রাতেই আমার বউকে ফাঁসি দেওয়া হয় বিকেলের দিকে। রাতের মধ্যে আমাকে রাজপ্রাসাদে বন্দি করা হয়, এবং তার সাথে সাথে পুরো মহল্লাবাসী সবাই যে যার মতো করে চলে যায়। আমি রাজপ্রাসাদে থাকি এবং সেখানে বসে আমি কান্না করতেছি। একটা সময় একটা তুফান আসলো, এবং একটা তুফানে শুধু আমি শুনতে পাচ্ছি যে বাইরে প্রচণ্ড রকমের তুফান হচ্ছে, জ্বর হচ্ছে, জ্বরের শব্দ শুনতে পাচ্ছি। এবং একটা পর্যায়ে আল্লাহর কি হুকুমে আমার যে বেঁধে রাখে আমার যে আমার বাঁধনটাই খুলে যায়। এবার রাজপ্রাসাদ থেকে রাজারা, সৈন্য, সামন্তরা সবাই দৌড়াদৌড়ি করতেছে, কেউ এদিকে দৌড়াচ্ছে, কেউ ওইদিকে দৌড়াচ্ছে, এক একজন এক এক দিকে দৌড়াচ্ছে। এবং এসে আমার মতো যেরকম নিরীহ এরকম আরও প্রজাদেরকে বন্দি করে রাখে, সেখানে এসে ওই প্রজাদের ঘরের ওই তালা খুলে দিচ্ছে। প্রজারাও তখন যারা বন্দি অবস্থায় ছিল ওরাও সবাই তখন বেরিয়ে দৌড়াতে শুরু করে। মহল্লার মধ্যে আমি তখন বেরিয়ে দেখতেছি যে আমাদের ওই যেই পাড়া ওইখানে আগুন জ্বলতেছে। আমি তখন দেখতেছি যে একে তো বাতাস তুফান, আবার ওইদিকে আগুনের মতো ধোঁয়া বেরোইতেছে। আমাদের যে মহল্লা ছিল বা আমাদের যে আপনার প্রজারা যেখানে থাকতো ওই জায়গাগুলোর মধ্যে ঘরের মধ্যে আগুন জ্বলতেছে। এইবার যে যার মতো করে চারিদিকে দৌড়াইতেছে, আমি আমার মতো করে দৌড়াচ্ছি, মানুষের মতো করে শুধু চিৎকার চেঁচামেচির শব্দ চারদিকে শোনা যাচ্ছে। এইরকম শব্দ আমার জীবনে আমি শুনি নাই, যে মনে হচ্ছে পুরো রাজপ্রাসাদ থেকে শুরু করে সব কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এবং সেদিনে রাজার ওই প্রাসাদটাই ভেঙে ফেলা
হয়। ভেঙে ফেলা হয় বলতে তুফানে ভেঙে যায়, এবং ভেঙে যায় আমি তখন রাজপ্রাসাদের বাইরে। আমিও তখন দৌড়াতে থাকি একইভাবে দৌড়াতে আমি আমার নানির বাড়ি গিয়ে পৌঁছাই। এবং নানির বাড়ি যাওয়ার পর আমি জানতে পারি যে আমার নানির বাড়িতে একইভাবে আমি যাওয়ার আগে আমার বাবা মা সেই নানির বাড়িতে চলে যায়। আমার ভাইয়ের বউয়েরা যারা ছিল, পরিবারের যে অন্য মানুষরা ছিল, এরা সবাই গিয়ে আমার নানির বাড়িতে আশ্রয় নেয়। এবং জানতে পারি যে এই রাতের মধ্যে পুরো গ্রামকে পুরো জনশূন্য করে দেওয়া হয়েছে, মানে বাড়িতে কোনো মানুষ ছিল না। এবং আমি আমার মাকে জিজ্ঞেস করি যেটা কীভাবে হলো, কেন সব মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে গেল, এর কারণটা কি? আমার মা একটা কথাই বলে যে পুরো গ্রামের মধ্যে আমরা একটা আর্তনাদ শুনতে পেয়েছি, একটা হুঙ্কার শুনতে পেয়েছি, এবং মনে হলো আসমান থেকে কিছু একটা এসে পড়তেছে এবং গজবের মতো করে পুরো গ্রামটা এরকম করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। পুরো গ্রামের মানুষ ঘর বাড়ি ফেলে যে যার মতো করে গবাদি পশু ফাঁকি ফেলে সবাই পালিয়ে গিয়েছে। আমি তখন বললাম, তাহলে এটাই হয়তো আল্লাহর গজব। এই গজবে মনে হয় সবাই চলে গেছে। 4 দিন পর্যন্ত আমি আমার নানির বাড়িতে পড়ে আছি। 4 দিন পরে আমি আমার আব্বারে বললাম, আব্বা চলো না, আমাদের এলাকাতে গিয়ে খবর নেই, আমাদের এলাকার কী অবস্থা, আমার সাথে চলো আমরা যাই। আমার আব্বা বলে, আমি ওই পাড়ায় ওই মহল্লায় আর যেতে চাই না। আমি বললাম, আব্বা তাইলে আমাদের ঘর বাড়ি সব কিছুই তো ওইখানে আছে। আব্বা বলে, আমি অভিশপ্ত জায়গায় আর যাবো না, আমি যেখানে আছি আমি এইখানেই থাকবো, আমি এই জায়গা থেকে আর এক পাও কোনো দিকে যাব না। আমি আমার আব্বারে বললাম, আব্বা এইভাবে যদি পড়ে থাকো তাহলে কি হবে? তাহলে তো হবে না, চলো তুমি আমার সাথে। এবং এরপরে আমি তখন আমার আব্বা যখন যায় না, আমি একদিন নিজেই সকালবেলা আমার ওই ধ্বংসস্তূপ দেখার জন্য আমি একাই গেলাম। এবং একাই আমি হাঁটতে আমার এলাকায় গিয়ে পৌঁছাই। এবং আমার বাড়িতে আসার পর আমি দেখি কোনো মানুষ নাই, পুরো গ্রাম, পুরো রাজপ্রাসাদ একেবারে সব কিছু জনশূন্য হয়ে পড়ে আছে। কোনো মানুষ নাই, একটা পশু নাই, একটা পাখি নাই, এবং সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। খুব মারাত্মক একটা অবস্থা। এই সব কিছু দেখার পরে আমি তখন চিন্তা করলাম যে এরকমটা কেন হলো, কেন কোনো মানুষ নাই, কোনো শূন্য নাই। দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমার এই পাড়া থেকে না যেতে ইচ্ছে করতেছে না, মানে আমি এই পাড়া থেকে চলে যাব এটা আমার ইচ্ছে করতেছে না। আমি ওই পাড়ার মধ্যেই থেকে গেলাম, আমি একলা একটা মানুষ, আর কিন্তু কেউ নাই। রাজপ্রাসাদের কোনো সৈন্য সামন্ত নাই, রাজপ্রাসাদও নাই, এবং আমার পাড়ায় কোনো মানুষও নাই। একদম সব ঘর বাড়িগুলো ভাঙা। এবং আমি ওইখানে রয়ে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমি প্রদীপ আলো জ্বালাইয়া আমি এখানে ঘুমিয়ে পড়ছি। এবং ঘুমিয়ে যাওয়ার পরে মনে হয় মধ্যরাতের কাছাকাছি কেউ একজন এসে আমাকে ডাকতেছে। ডাকার পরে আমি উঠলাম, উঠে দেখলাম ভয়ঙ্কর আকারে যে প্রেতা আমাদেরকে যে উপকার করেছিল, ওই প্রেতা বসে আছে ভয়ঙ্কর আকারে। ওর মুখের দিকে তাকে আমি ভয় পেয়ে গেছি, খুব ভয়ঙ্কর লোকই। আমারে বলতেছে, তোর এত বড় সাহস, তুই এই পাড়াতে কেন আসলি, এই জায়গায় তুই কেন আসলি? আমি বললাম, আমি এই জায়গাতে আসছি, আমাদের তো ঘর বাড়ি সব কিছু ভেঙে গেল, আমি এইসব দেখাশোনা করার জন্য আসছি, একটু বাড়িঘর দেখতে আসছি। বলে, তুই জানিস না রাজার অত্যাচারে তোদের পাড়ার একটা মানুষ কোনো প্রতিবাদ করে না। রাজার যত ধরনের অন্যায় অবিচার অত্যাচার করা দরকার তোদের উপরে করে, এরপরে তোদের মতো মানুষদের বেঁচে থাকার অধিকার নাই। আমি কাউকে মারি নাই, আমি চাচ্ছিলাম সবাইকে মেরে ফেলার জন্য। সবাইকে মেরে আমি পুরো পুরো দেশটাকে আমি খালি করে ফেলবো, পুরো এলাকাটা আমি খালি করে ফেলবো, প্রতিটা মানুষকে মারবো। কিন্তু আমি মারি নাই, শুধুমাত্র ওই দরজাল রাজাকে মেরেছি। রাজার প্রাসাদের আমি কাউকেই মারি নাই। আমি তখন বললাম, রাজপ্রাসাদের লোকরা তাহলে কোথায় গেল? বলে, তারা তাদের আত্মীয়র বাড়িতে চলে গেছে। এরকম করে প্রজারা যেরকম তাদের আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে, রাজারাও চলে গেছে। আমি বললাম, দেখো চা হবারটা তো হয়েই গেছে, এখন রাজারা যেহেতু নাই, তাহলে কি আমরা এখানে আবার বসবাস করতে পারি না? বলে, না, তোরা মানুষ যেতে অনেক খারাপ, এখানে আমি থাকি, এখানে আমিই থাকবো, আমি তোদেরকে থাকতে দিব না, এখানে থাকতে দিব না, তোরা এখান থেকে চলে যা, এখানে আর কখনোই আসবি না। আমি বললাম, দেখো প্রেতা, তুমি তো অনেক ভালো, তুমি তো খারাপ না, তুমি আমার বউকে রাজপ্রাসাদ থেকে রক্ষা করেছো, আমাকে তুমি রাজপ্রাসাদ থেকে বাঁচিয়েছো। ও আমাকে বলে, লাভ কী হলো? যাকে আমি রাজপ্রাসাদ থেকে বাঁচিয়ে এনেছি তাকেই রাজা সবার সম্মুখে ফাঁসি দিল। আমি বললাম, তো তুমিই তো দেখেছিলা, তুমি কোনো প্রতিবাদ করতে পারলা না? ও আমাকে বলে, এতগুলো মানুষ ওখানে দাঁড়িয়েছিল, একটা মানুষ প্রতিবাদ করলো না, সেই প্রতিশোধে তো আমি রাতের বেলায় তোদের উপরে নিয়েছি। আমি তখন বললাম, ও আমাকে তখন বলে যে যেই মানুষগুলো রাজার সৈন্যের সামনে দাঁড়িয়েছিল, হাতে গোনা 15 থেকে 20টা সৈন্য এসে তোর বউকে ফাঁসি দিল, অথচ লক্ষ লক্ষ মানুষ ওখানে ছিল, একটা মানুষ কি প্রতিবাদ করতে পারলো না? একটা মানুষের কি প্রতিবাদ করার হিম্মত ছিল না? যদি একটা মানুষ প্রতিবাদ করতো তাহলে তো তোর বউকে অকালে মৃত্যু গ্রহণ করতে হতো না। কেন এই মেয়েটাকে অকালে মরতে হলো? শুধু একমাত্র তোদের কারণে। কারণ তোদের ভিতরে কোনো একতা ছিল না, তোদের ভিতরে কোনো মায়া ছিল না, কোনো মহব্বত ছিল না, তোদের মাঝে কোনো প্রেম ছিল না।
আমি তখন বললাম, প্রেতা যা হবার তা তো হয়েই গেছে, এখন পুরনো কথা ডেকে তো কোনো লাভ নাই। তুমি পুরনো কথা ডাকলে এই পাড়ায় তো আর কোনো মানুষ আসবে না, পাড়া সব শূন্য হয়ে পড়ে থাকবে। আমি আমার বাবা মাকে নিয়ে এসে আমি পুনরায় এখানে আবারও বসবাস করতে চাই। প্রেতা তখন আমাকে বলে, তাহলে ওয়াদা করতে হবে আজকের পর থেকে যদি কখনও কোনো রকমের বিপদ আসে তো পুরো গ্রামের মানুষ, পুরো মহল্লার মানুষ তোরা একসাথে হয়ে প্রতিহত করবি, এই ওয়াদা কর। আমি বললাম, আমি আস্তে আস্তে করে সবাইকে নিয়ে আসি, এরপর আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হব। এরপর আমি আস্তে 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 করে সবাইকে নিয়ে আসতে শুরু করি। আমার বাবা মা, আমার ভাই ভাবি, ছোট বোন, আত্মীয় স্বজন যারা আছে, আস্তে আস্তে করে সবাই এসে নতুন করে ঘর বাঁধতে শুরু করে। এবং তখনও প্রেতার সাথে আমার কথা হতো, ওর সাথে আমার দেখা হতো, ও আমার সাথে কথাবার্তা বলতো। এরকম করে আস্তে 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 করে সবাই প্রায় বৎসর খানিকের ভিতরে একসাথ হয়ে যায়। এবং একসাথ হয়ে গেলে পরে আমিও তখন ওখানে লিড দিতাম, মানে আমার আদেশেই সব কিছু চলতো। তো যে রাজারা আমাদের এলাকা ছেড়ে চলে যায়, ইনারা তো অন্য কোনো একটা রাজ্যের মধ্যে চলে গেছিলো, অন্য কোনো একটা রাজ্যের মধ্যে তারা আসে। এবং আসার পরে তারা ওইখানের মধ্যে আসে। পরে আমরা এইখানের মধ্যে আমাদের এলাকার লোকজন যারা আছি বিভিন্ন জায়গা থেকে আমরা এসে এখানে ঘরবাসী বাঁধতেছি। পরে আবার রাজপ্রাসাদ থেকে আস্তে 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 করে রাজার দু একজন লোক আস্তে আস্তে করে আমাদের মহল্লায়, আমাদের এলাকায় আসতেছে এবং সবার মুখে তখন শুনতেছে। এবং এই যে প্রেতা, যে পরীটা ছিল, এটাকে কিন্তু আমাদের পাড়ার সবাই দেখেছে। আমাদের মহল্লার যত মানুষ ছিল প্রতিটা মানুষই প্রেতাকে দেখেছে এবং প্রেতা সবার সামনেই একবার হয়ে সবার সামনে দেখা দিয়েছে এবং বলেছে, যতই বিপদ আসুক তোমরা সবাই একসাথে দেখো, তোমরা সবাই একসাথে থেকে এই গ্রামকে তোমরা মুক্ত করবা, এই গ্রামকে তোমরা ভালো রাখবা। তোমরা সবাই যদি একথা থাকো, কোনো রাজা নয়, কোনো মহারাজা নয়, পৃথিবীর কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা সবাই একসাথে থাকবা, তোমরা সবাই দলবদ্ধভাবে থাকবা, তোমরা সবাই একসাথে থাকবা। এই কথা পরীটা সবাইকে বলতো, মানে প্রেতা সবাইকে বলতো। এবং প্রেতার কথা শুনে আমরা তখন এই গ্রামে বসবাস করতে শুরু করি। তো আস্তে 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 করে আমি আবার এখানে বিয়ে করি। আমাকে প্রেতা বলে বিয়ে করার জন্য, আমার বউ মরে গেছে, যাতে আমি এইভাবে না থাকি আমি বিয়ে করি। আমি কুলসুম আক্তার নামের একজন মেয়েকে বিয়ে করি, আমাদের মহল্লারই, আমাদের ওই এলাকারই, ওই রাজার এরিয়ার এক মেয়ের আমি তখন বিয়ে করি। কুলসুমকে বিয়ে করে আমি তখন কুলসুমের সাথে সংসার করি এবং কুলসুমের ঘরে আমার একটা পুত্র সন্তান হয়, আমার একটা ছেলে হয়। এবং এরপরে কুলসুমকে নিয়ে আমি সংসার করি। পুনরায় কুলসুমের ঘরে আমার আরেকটা মেয়ে সন্তান হয়। আমার একটা ছেলে একটা মেয়ে হবার পরে এখানে প্রায় 6-7 বৎসরের মতো কেটে যায়। তখন আস্তে আস্তে রাজার লোকেরা বিভিন্নভাবে এলাকাতে খবর নেয় যে কি হয়েছিল। তখন রাজারা এই ঘটনাটা জানতে পারে যে কোনো এক পরী এসে পুরো গ্রামকে, পুরো এলাকাকে নিষেধ করে দেয়, এরকম করে জানতে পারে। এমন করার পরে একদিন আমার দিনটার কথা মনে আছে, সেই দিনটা ছিল শুক্রবার সকালবেলা আমি শুয়ে আছি এবং ওই মুহূর্তে আমার মা মারা যায়, আমার বাবা বেঁচে থাকে। আমার বাবা তখন দৌড়ে এসে আমাকে ডাকে, আরে নাবিদ, তাড়াতাড়ি ওঠ, সর্বনাশ হয়ে গেছে, পুরো এলাকাতে তো মানুষের জায়গা হচ্ছে না, মানে প্রচণ্ড রকমের মানুষ আসতেছে। আমি বললাম, কি বলো, প্রচণ্ড রকম মানুষ আমাদের এলাকাতে কোত্থেকে আসবে? আমার আব্বা তখন আমাকে উঠানোর পরে আমি তখন সর্বপ্রথম আমার চোখের দৃষ্টিতে ওই ভয়ঙ্কর নিকৃষ্ট রাজাকে দেখতে পেলাম। ও সম্পূর্ণ তার মানে ঘোড়ার বহর নিয়ে ওই এলাকাতে আসছে, এলাকা দখল করবে। শুধু সে আসেনি, তার সাথে 40 জন, 20 জন হচ্ছে মুসলিম কবিরাজ এবং 20 জন হচ্ছে হিন্দু ধর্মের তান্ত্রিক। টোটাল 40 জন নিয়ে ওই এলাকাতে হানা দেয়। এবং হানা দেওয়ার পরে তখন এই 40 জন, মানে মুসলিমরা মুসলিমদের মতো, হিন্দুরা হিন্দুদের মতো এখানে আপনার ইয়ের মধ্যে বসে যায়, মানে আপনার মণ্ডপের মতো তৈরি করে ওখানে বসে তারা তাদের মতো করে তন্ত্রমন্ত্র পড়তে শুরু করে, মানে প্রেতাকে ধরার জন্য। আমি তখন সবার কাছে বলি, আরে আমরা এটা প্রতিহত করতে পারি, রাজার এখন সৈন্য নাই, সীমান্ত নাই, এদেরকে আমরা পিটে এই গ্রাম থেকে বের করে দিই। এরা তো আমাদের কোনো ক্ষতি করে নাই, এরা তো আমাদের ক্ষতি করার জন্য আসছে। প্রেতা তো আমাদের কোনো ক্ষতি করে নাই, প্রেতা তো আমাদের পুরো গ্রামবাসীকে উপকার করেছে, আমাদের সাথে ছিল, আমাদের পাশে ছিল। তাহলে আজকে কেন এরা এসে আমাদের প্রেতাকে ধরার চেষ্টা করতেছে? এই আমরা সবাইকে প্রতিহত করি। কিন্তু ভাই, একটা মানুষ সেদিন আমার সাথে আসে নাই। 1-2 জন আবার বলে বসতেছে, জিন ভূতের আন্ডারে থাকার চেয়েও রাজার আন্ডারে থাকা অনেক ভালো। আমি বললাম, জিন ভূত তো আমাদের ক্ষতি করে না, আমাদের ফসল নিয়ে যায় না, কিন্তু রাজা তো আমাদের ফসল নিয়ে যায়। বলে, জিন ভূত দেখলেও আমাদের ভয় লাগে, জিন ভূতের আন্ডারে থাকতে চায় না, আমরাও আমাদের মহল্লাকে জিন ভূত মুক্ত রাখতে চাই। এমন করে অনেক মানুষের স্লোগান দেয় এবং সবাই তখন এই পরীটাকে ধরার জন্য চেষ্টা করে। দীর্ঘ 3 দিন পর্যন্ত তারা এখানে থাকে এবং তাদের মতো করে 3 দিন পরে তারা আমার এই প্রেতা পরীটাকে এখানে আনে এবং সবার সম্মুখে তারা প্রেতা পরীকে আগুনের মধ্যে নিক্ষেপ করে প্রেতা পরীকে তারা হত্যা করে ফেলে। এবং প্রেতা পরীকে হত্যা করার পরে পুনরায় এইখানের মধ্যে আবারও ওই রাজার
কায়েম হয়, আবার ওই রাজা এখানে রাজপ্রাসাদ তৈরি করে, এরপর থেকে ওই রাজার আন্ডারে আমি আজ পর্যন্ত নির্যাতিত হয়ে আসছি। আজ আমার 6টা ছেলে 2টা মেয়ে নিয়ে আমি আসি, কিন্তু রাজপ্রাসাদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে রাজার অত্যাচারে জর্জরিত হয়ে আমি আছি, এবং জানি না এখান থেকে আল্লাহ কবে আমাদেরকে মুক্ত করবে। হয়তো এই জীবন দশায় আর কখনো মুক্ত বাতাসে ডানা মিলে উঠতে পারবো না, আবারও আমরা রাজার বন্দী হয়ে গেলাম। দুঃখ শুধু একটা জায়গায়, প্রেতাকে ধরার জন্য যখন 40 জন তান্ত্রিক এসে উপস্থিত হলো, কবিরাজ এসে উপস্থিত হলো, তখন আমাদের গ্রামের মানুষগুলো ওই কবিরাজ আর তান্ত্রিকের পক্ষ নিয়ে বলল তারা প্রেতাকে এই গ্রাম থেকে উচ্ছেদ করতে চায়, তারা জিনের আন্ডারে থাকতে চায় না। আসলে এই গ্রামে অনেক মানুষ ছিল রাজার, যাদেরকে আমি পুনরায় আবারও এই গ্রামে এনে ঢুকিয়েছি, যারা গোপনে গোপনে রাজার কাছে সমস্ত তথ্য দিয়েছিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, জানি না কবে এখান থেকে মুক্ত হতে পারি। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে খুলনার ভাই আবিদ মুন্সির জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। আমি জানি আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগে, তাহলে কি আপন ভাই আমরা কি তাহলে এখনও সেই রাজার আমলেই আছি? না, আমরা রাজার আমলে নাই, আমরা রাজার আমল থেকে বহু বৎসর আগেই চলে আসছি। এটা মোহাম্মদ নাহিদ ইসলাম, মানে এই নাবিদের বংশধর, নাবিদ মুন্সির বংশধর নাহিদের দাদার কাছ থেকে নাহিদের শোনা এই গল্পটা আমরা নাহিদের কাছ থেকে পেয়েছি। মানে এই গল্পটাই নাহিদের দাদা নাহিদকে বলেছিল, এবং নাহিদের কাছ থেকে আমি গল্পটা পেয়েছি। নাহিদ আমাকে ইমেল করে পাঠিয়েছে এবং গল্পটা আমার কাছে ভালো লেগেছে, যার জন্য আমি এই গল্পটা রেকর্ড করলাম, আপনাদেরকে শোনালাম। তার বড় কারণ হচ্ছে, আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমাদের মাঝে এই যে বিচ্ছেদগুলো ঝামেলাগুলো হচ্ছে, তার বড় কারণ হচ্ছে আমরা এক থাকতে পারি না। আপনি দেখবেন যে 3টা আপনার মানে একটা সুতা ধরে যদি আপনি টান দেন ছিঁড়ে যাবে, কিন্তু 10টা সুতা একসাথ করে টান দেন এটা ছিঁড়বে না। 10 জন মানুষ একসাথ থাকলে তাদেরকে কেউ ভাঙতে পারে না। আপনি গ্রামগঞ্জে খেয়াল করে দেখবেন, যেন 3 ভাই বিদেশ করে, 3 ভাই যখন বিদেশ থাকে তখন তারা বাড়ি করে, জায়গা কিনে, ঘর কিনে, বিশাল কিছু কিনে ফেলে, এবং এই 3 ভাই যখন বিয়ে করার পরে তখন পারিবারিক সমস্যাগুলো দেখা যায়, তৃতীয় ব্যক্তি ওখানে ঢোকার পরে 3 ভাই তখন আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, এবং পৃথক হয়ে যাওয়ার পরে কী করে জানে, এই যে একসাথে থাকা অবস্থায় যে সম্পদগুলো অর্জন করে, পৃথক হয়ে যাওয়ার পরে সেই সম্পদগুলো বিক্রি করে খায়। এই জন্য জনশক্তি হচ্ছে সবচেয়ে বড় বল। সবাই যদি একতা হয়, আমরা কিছুদিন আগে আমাদের কি বলে স্বৈরাচারী সরকারকে আমরা পতন ঘটিয়েছি, তাও শুধুমাত্র জনশক্তির কারণে। জনশক্তি এক ছিল বলেই স্বৈরাচারকে আমরা দেশ থেকে বিদায় করতে পেরেছি, এবং যদি সত্যিকার অর্থে শেখ হাসিনারও ওইরকম জনশক্তি থাকতো তবে তাকে প্রতিহত করা সম্ভব ছিল না। এই জন্য জনশক্তি হচ্ছে মহাবল, এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ, এবং এই কথাটাই আমার কাছে ভালো লেগেছেই বলে আমি আজ থেকে এত বছর আগে নাহিদের দাদার মুখ থেকে শোনা, নাহিদের কত পূর্বপুরুষের আগের গল্প নাহিদ সেটা নিজেও জানে না, ওর দাদা কার কাছ থেকে শুনছে সে সেটাও জানে না। তার মানে বহু বছর আগের পাওয়া এই গল্পটা আমার কাছে ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন, এবং এই গল্প নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে, ব্যক্তিগত কথাবার্তা থাকে, তো তাও লিখতে ভুলবেন না। আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।